আজকে তাহলে আমাদের হসলা জ্ঞানের যে বিষয় সেটি হচ্ছে তীর্থস্থান ভ্রমণ ভার্সেস প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক জায়গা ভ্রমণ। তো যে কোনো একটির উপর আপনাদের বলতে হবে। আমি প্রথমেই অনুরোধ করব শিউলি ম্যাডামকে বলার জন্য। আপনাদের সময় হচ্ছে 3 মিনিট। আর ভিডিওটা একটু অন করে নেবেন যারা যারা বলছেন। ভিডিওটা অন করব কি করে? হ্যাঁ, যেখানে অডিওটা আপনি অন করেছেন তার পাশেই দেখুন চৌকো বক্সের মতো একটা অপশন আছে, সেটা টাচ করলেই ভিডিও অন হবে। ও স্পিকারের চৌকি পাশে। বক্সের, আচ্ছা 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 আর চৌকি যিনি বক্স বক্তব্য যখন পরিবেশন বলবো তখন করবেন ভিডিওটা অন তার করে নিতে সবার হবে। সুবিধার জন্য তার নাম, কোথা থেকে বলছেন এবং কোন টপিকটা চুজ করছেন, মানে টপিক মানে কোন দিকটা চুজ করছেন, হ্যাঁ ওই তীর্থস্থান নাকি দেখা যাচ্ছে প্রাকৃতিক বুঝতে সৌন্দর্য, সেটা পেরেছি। একটু বলে শুরু করবেন। হুম, শুরু করব শিউলি ম্যাডাম? হ্যাঁ, ঠিক আছে, স্টার্ট। আজকের আলোচনা তীর্থস্থান ভ্রমণ বা প্রাকৃতিক স্থান ভ্রমণ, এর মধ্যে কোনটি আমি চয়েস করব এবং বলবো সেই সম্বন্ধে বলবো। কোথাও ঘুরতে গেলে উম, মানুষের মনে খুবই আনন্দের সৃষ্টি হয়। সেটা তীর্থস্থান হোক বা প্রাকৃতিক স্থান হোক। ঘুরতে যাওয়ার কদিন আগে থেকেই আমরা গোছগাছ শুরু করি। আমাদের টিকিট কাটার দিন থেকে আমাদের দিন গোনা শুরু হয়। এতে কি হয়, আমাদের এনার্জি লেভেলটা খুব বৃদ্ধি পায়। তখন আমরা খুব আনন্দের মধ্যে থাকি। এটা আমাদের শারীরিক দিক থেকে খুবই ভালো। তো কোনো তীর্থস্থানে গেলে সেখানের দেবদেবীদের সম্বন্ধে আমাদের একটা নতুন ধারণা জন্মায়। যেমন আমরা ছোট থেকে রামায়ণ পড়েছি, এখন এই রামলালার দর্শন করতে গেলে তখন সেই সেই স্মৃতিগুলো সব মনে আসে। হ্যাঁ, তো এতে মানুষের অনেকটা আধ্যাত্মিক দিকটা কিছুটা উন্নতি হয়। তারপর তার আত্মবিশ্বাসও অনেকটা বাড়ে। তারপর তাদের জীবনযাত্রা, তো তখন আমরা মনে করি, তো তাতে আমাদের কিছুটা অভিজ্ঞতাও, তাদের জীবন থেকে কিছুটা অভিজ্ঞতাও আমাদের সঞ্চয় হয়। তাদের ত্যাগ, তাদের ঈশ্বর সম্বন্ধে তাদের পরিপূর্ণ বিশ্বাস, এগুলো সম্বন্ধে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পায়। তাদের যে অন্যের জন্য যে স্বার্থ ত্যাগ, হ্যাঁ, সেগুলো সব আমাদের আম, ছোট ছোট নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন করা, হ্যাঁ, এগুলো থেকে আমরা অনেক শিক্ষা পাই কোনো তীর্থস্থানে গেলে। আবার যখন প্রাকৃতিক স্থানে যাই, তখন তো আমরা ছোট থেকে ইতিহাস ভূগোল ইত্যাদি পড়েছি। তো তাতে সেই প্রাকৃতিক স্থানে কোথাও গেলে সেখানকার সেগুলো আমরা তখন প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারি, প্র্যাকটিক্যাল ভাবে দেখি সেগুলোকে। যেমন ইতিহাস ভূগোল পড়েছি, কিন্তু সেই ভূগোলে কোনো জায়গা পড়েছি, সেই জায়গা যখন ঘুরতে গেলাম তখন সেই জায়গাটা সম্বন্ধে আমাদের একটা প্র্যাকটিক্যাল ধারণা হলো। এতে আমাদের কি হয়, এতে আমাদের বুদ্ধিটা অনেক প্রসারিত হয়। তারপর যে দেশে ঘুরতে গেলাম সেই দেশের মানুষদের জীবনযাত্রা, তাদের দিন যাপন, তাদের আচার ব্যবহার ইত্যাদির সাথে আমরা পরিচিত হই, তখন তাতেও আমাদের কিছুটা বুদ্ধি বাড়ে। কাজেই তাদের সেই দেশের জলবায়ু কিরকম, এসব সম্বন্ধে আমাদের অনেক জ্ঞানটা বৃদ্ধি হয়। তারপর আর কি বলবো, সবশেষে বলা যায় যে ভ্রমণ, সেটা তীর্থ ভ্রমণ হোক আর প্রাকৃতিক ভ্রমণই হোক, সব ভ্রমণই মানুষের বুদ্ধি বৃদ্ধির জন্য কাজে লাগে। তাদের নতুন জীবনযাত্রার সাথে আমরা পরিচিত হই। আহ, মোদ্দা কথা হলো, আমরা কোথাও ঘুরতে গেলে নতুনকে জানতে পারি, নতুন দেশ, নতুন জীবনযাত্রার সাথে পরিচিত হই। তাতে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক দিয়েই উন্নতি হয়, আমরা সমৃদ্ধ হই। নমস্কার। খুব ভালো বলেছেন, খুব সুন্দর হয়েছে।
আপনি 3 মিনিট 37 সেকেন্ডে শেষ করেছেন। আচ্ছা। যথেষ্ট ভালো বলেছেন। আর মিনতি ম্যাম কিছু বলছেন, ইয়েতে মিনতি আছেন, ম্যাডাম মিউটে আছেন। মিউটে আছেন। বলুন, মিউটটা আনমিউট হয়েছে। আপনার দুটো অ্যাকাউন্ট হয়ে গেছে, দাঁড়ান একটা ডিলিট করি। আচ্ছা, এরপর আমি পরবর্তী চলে যাব। আর আপনারা যারা যারা বলছেন, তারা স্যার যেরকম বললেন যে যে দুটো দিক বলা হয়েছে, দুটোর মধ্যে আপনি কোনটা বেশি পছন্দ করেন সেটাকে কেন্দ্র করে একটু বেশি বলুন। আচ্ছা, এরপর আমি ডেকে নেব শ্যামলী ম্যাডামকে। না গার্গী, আমি শুনছি আজকে। আচ্ছা আমি একদম রেডি হইনি, আমি সেভাবে এখনই, আমি পরে যখন হবে তখন করবো। হ্যাঁ। আচ্ছা হুম। আচ্ছা, এরপর আমি তাহলে রিনা ম্যাডামকে ডেকে নিচ্ছি। হ্যাঁ গার্গী, আমি তো আমি এইভাবে করি নাই যে কোনো একটা বিষয় নিয়ে, আমি ভাবছি ভার্সেস দুটো নিয়েই মিলিয়ে বলতে হবে, এইভাবে আমি একটুখানি খুব তাড়াতাড়ির মধ্যে যেটুকু তৈরি করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি, আর ভিডিওটা অন করে নিন। নমস্কার, আমি রীনা দত্ত, হসলার একজন সদস্য, বিষ্ণুপুর থেকে বলছি। আজ রবিবার হসলা জ্ঞানের আলোচ্য বিষয় হলো সিনিয়র সিটিজেনের আড্ডায় তীর্থস্থান ভ্রমণ ভার্সেস প্রাকৃতিক স্থান ভ্রমণ। মানুষ ভ্রমণ পিপাসু। ভ্রমণ আমাদের বুদ্ধিকে অনেক প্রসারিত করে, তাতে প্রাকৃতিক ভ্রমণই হোক আর তীর্থক্ষেত্র ভ্রমণই হোক। প্রথমে আমি তীর্থক্ষেত্র নিয়েই বলবো। তীর্থস্থান অর্থাৎ তীর্থযাত্রা, আর তীর্থযাত্রা হলো একটি পবিত্র স্থানে ভ্রমণ, যা পবিত্র দেব বা দেবী ভূমি। আমরা সকল ধর্মাবলম্বী মানুষ নিজের মনের আধ্যাত্মিক তাগিদে পুণ্য সঞ্চয়ের জন্য রাগ, দ্বেষ বা ক্ষোভ, লোভ, কামনা, বাসনা, রোগ, শোককে দেবদেবীর চরণে সমর্পণ করে পুণ্য অর্জনের চেষ্টা করি, বা খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য পবিত্র স্থানে আমরা ভ্রমণ করি বা দেবদেবী ভূমিতে আমরা যাই তীর্থযাত্রা হিসাবে। তো যাই হোক, যেমন আমরা পবিত্র গঙ্গাতে স্নান করে ভাবি আমরা রোগমুক্ত হলাম, বা যদি কোনো খারাপ কাজ কিছু করে থাকি তার থেকে অব্যাহতি পেলাম। অপরদিকে তীর্থযাত্রায় অনেক সতীর্থ পাই, যাদের থেকে আমরা আরো অনেক কিছু শিখতে পারি বা অনেক কাজে তাদের সাহায্য পাই। তাই তীর্থস্থানে ভ্রমণ আমার কাছে মনে হয় একটি ব্যক্তিগত রূপান্তর ঘটাতে পারে, এবং যা আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসে। অপরদিকে প্রাকৃতিক স্থানে ভ্রমণ হলো প্রকৃতি থেকে পাওয়া, বা প্রকৃতি আমাদের জন্য যেসব কিছু সাজিয়ে রেখেছে, যেখানে আমাদের মন ভ্রমণ পিপাসু হয়ে ওঠে প্রকৃতির দৃশ্য দেখার জন্যে। প্রকৃতি আমাদের দেখার জন্য যে বিশাল জলরাশি বা পাহাড়, পর্বত, জঙ্গল, পশু পাখি, জীবজন্তু আরো অনেক কিছু সাজিয়ে রেখেছে, তা সত্যি অবর্ণনীয়। এটি আমাদের একটি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বলা যেতে পারে। প্রকৃতির কাছে সত্যি আমরা ঋণী। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আমাদের সত্যি সবাইকে সদা সতর্ক থাকতে হবে। আর প্রকৃতি ভ্রমণের মাধ্যমে প্রকৃতির অফুরন্ত সৃষ্টি রস আস্বাদন করি এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য সংকল্প নিই। একটি গাছ, একটি প্রাণ, প্রকৃতিকে দূষণমুক্ত রাখতে চেষ্টা করি, আর তখনই সার্থক হবে প্রাকৃতিক স্থান ভ্রমণ। নমস্কার।
বাহ, খুব ভালো বলেছেন। আর আপনার সময় লেগেছে 3 মিনিট 26 সেকেন্ড। আপনারা সময়ের মধ্যেই বলছেন যথার্থভাবে। আর বাকি আপনারা যারা যারা শুনছেন, আপনারা মেসেজ করতে পারেন আমাদের গুগল মিটের চ্যাট বক্সে। যেমন আপনি আপনি যদি মোবাইল থেকে করছেন তাহলে 3 ডট, আপনারা যারা নতুন এসছেন তাদেরকে বলছি, 3 ডট ক্লিক করুন। 3 ডটে গিয়ে দেখুন কল ইন মেসেজ লেখা আছে, ওখানে গিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন যে বক্তব্যটি শুনছেন তার উপরে। অনেক অনেক ধন্যবাদ রিনা ম্যাডাম। এরপর আমি চলে যাব ধন্যবাদ সকলকে। মিনতি ম্যাডামের কাছে। ম্যাম, মিউটটা খুলুন। আচ্ছা, ওইটাকে নিজের নিজের নামের ওপরে যে 3 ডটটা বলছো, না নিচের 3 ডটে? হ্যাঁ, নিচে দেখুন একটা 3 ডট আছে মোবাইলে, প্রত্যেকের মোবাইলে দেখুন, যেখানে আপনারা রেড বাটনটা ক্লিক করছেন সেদিকে 3 ডট আছে, 3 ডটটা ক্লিক করুন। কল ইন মেসেজ থাকবে, সেখানে গিয়ে আপনি আপনার কমেন্ট জানাতে পারেন। মিনতি ম্যাডাম, আপনি শুরু করুন, ভিডিওটা অন করে নিন। আচ্ছা, শান্তনু স্যার লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর রিনা ম্যাডাম। আমি কমেন্টগুলো আপনাদের বলে দেব, এখানে দেখতে পাচ্ছি। পম্পা ম্যাডামও লিখেছেন, খুব সুন্দর বলেছো রিনা। তৃপ্তি ম্যাডামও লিখেছেন। আচ্ছা, মিনতি ম্যাডাম আপনি শুরু করুন, পরেরটাই আমরা চলে যাই। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি আরেকবার রিজয়েন করুন কেটে, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আপনি আরেকবার জয়েন করুন। এরপরে আমি চলে যাব মিতা ম্যাডামের কাছে। অনেকগুলো কমেন্ট আসছে এখনো। রামপ্রসাদ স্যার লিখেছেন, বুলবুল ম্যাডাম, শ্যামলী ম্যাডাম। মিতা ম্যাম, মিউটটা খুলুন। আমি আমি কি বলবো, আমি আমার বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা অনেক ধরনের আছে। যেমন আমি একলাও অনেক জায়গায় ঘুরতে গেছি, আমি ফ্যামিলির সঙ্গে গেছি, আমার ছেলেদের সঙ্গে গেছি, কিন্তু অনুভূতি এক এক জায়গায় এক এক ধরনের অনুভূতি হয়েছে। তো সেখানে প্রাকৃতিক দৃশ্য অনুযায়ী বলো বা আমাদের যে টপিক দেয়া আছে সেই হিসাবে অনুভূতিগুলো অন্যরকম হয়, এক্সপিরিয়েন্স অন্যরকম হয়, ফিলিংস যেগুলো হয় সেগুলো নানা ধরনের হয়। প্রকৃতিতে যেসব ছড়িয়ে আছে মানে অরিজিনাল বলতে যে প্রাকৃতিক সৌন্দর্যতা, সেগুলো তো আমরা উপভোগ করি সেখানে পৌঁছে নিয়ে, যেখানেই থাকি সেখান থেকেই প্রকৃতির অনেক কিছুই আমরা উপভোগ করি, আমরা জানতে পারি, বিষয় জানতে পারি। হ্যাঁ, আর আমাদের বেড়াতে যাওয়ার অনুভূতি, তীর্থস্থান দর্শন, সাউথের কয়েকটি জায়গায় আমি গেছি, যেখানে নানা ধরনের দেবদেবীর মূর্তির বিষয়ে, তাদের আকৃতি, তাদের গঠন, তাদের মন্দিরের আকৃতি, সেগুলো সব ভিন্ন ভিন্ন ধরনের। সেখানে গিয়ে এক রকমের অনুভূতি হয়েছে, বা একটা বিষয় যে একটা চিন্তা ভাবনা করে যাই, সেটা হয়তো অন্যরকম ভাবে সেখানে দেখতে পাই। ছোটবেলায় পড়া যে গল্পগুলো, বা এই যে সারনাথ গেলাম, এখানে যে সাঁচি স্তূপ, চক্রস্তূপ যেগুলো আমরা দেখলাম, সেগুলো সেই বইয়ের ছবিতে আমরা দেখেছি, সেগুলো এখন চোখের সামনে দেখে সেগুলোকে একদম অন্যরকম রূপে আমরা অনুভব করলাম। সেগুলো একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। আর বেড়াতে যাওয়াটা যেখানেই বলো, সে প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় হোক বা তীর্থস্থান দেবদেবীর জায়গায় হোক, সেখানে দুদিকে দু ধরনের অভিজ্ঞতা হয়। আমরা কিছু মানে অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে আসি, সেগুলো আমাদের জীবনের মধ্যে হয়তো সেভাবে প্রতিফলিত হয় না, কিন্তু আমাদের অনুভূতিগুলো খুব ভালোভাবে আমরা অনেক দিন ধরে সেটাকে নিজেদের মনের মধ্যে রাখতে পারি, বলতে পারি, সেগুলো সম্বন্ধে আলোচনা করতে পারি। যে যারা লেখেন ভালো, তারা হয়তো সে নিয়ে লিখে দেবেন সঙ্গে সঙ্গে। এগুলো একটা আলাদা। আর সবার সঙ্গে অনেকজনের সঙ্গে গেলে যে একটা সুন্দর পরিবেশ বলো, বা নানা ধরনের অনুভূতি, নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় হয়,
সেইগুলোর মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে, একলা বা ফ্যামিলির সঙ্গে গেলে অন্যরকম। আর এখানে যেমন মানে একলা গেলে একটা ফ্রিনেস থাকে, একটা আমি সেই দুবাহু ছড়াইয়ের মতন আমি ঘুরে এসেছি, আমার আমার নিজস্ব অনুভূতি খুবই ভালো হয়েছে। তো এটা প্রাকৃতিক সৌন্দর্যের বলতে পাহাড়, জল, সমুদ্র, নদী সবটাই আমার ভালো লাগে। যখন যেখানে যাই সেটাকে আমি নিজের করে নিই। মনে হয় কন্যাকুমারীতে গিয়ে মনে হলো সমুদ্র বলছে কালকেই চলে যাবি, পাহাড় বলছে যেন আমি তো নিজে দাঁড়িয়ে আছি, তুমি এসেছো আমার সঙ্গে দেখা করতে, তো আমি তো তোমার কাছে যেতে পারছি না। এরকম ভাবে যেন একটা অনুভূতি আমার মনের মধ্যে হয়, কষ্ট লাগে খুব, কিন্তু তাও ছেড়ে আসতে হয়। এটাই আমার বক্তব্য, শেষ করলাম আজকে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো, সবাই সুস্থ থেকো, অনেক বেড়াও, ঘোরো, আর নিজের ঝুলিতে অনেক কিছু সঞ্চয় করো। নমস্কার। বাহ, খুব ভালো বলেছেন। রিনা ম্যাডাম লিখেছেন মিতাদি সুন্দর উপভোগ করছি। শান্তনু স্যার লিখে পাঠিয়েছেন সুন্দর বলছেন মিতা ম্যাডাম। বুলবুল ম্যাম লিখেছেন মিতাদি খুব ভালো হয়েছে। তৃপ্তি ম্যাডাম লিখেছেন মিতাদি দারুণ, খুব ভালো বলেছেন। এরপর আমি ডেকে নেব মানস স্যারকে, তারপরে রামপ্রসাদ স্যারকে তৈরি থাকতে বলবো। মানস কুমার সেনগুপ্ত, একটু মাইকটা অন করুন, স্পিকারটা অন করুন। আপনার যে দেখুন নিচে একটা স্পিকার চিহ্ন আছে, ওটা টাচ করুন, না হলে আপনার কথা আমরা শুনতে পাবো না। আপনি মিউটে আছেন, স্পিকারটা একটু অন করুন। আচ্ছা, যারা মোবাইল থেকে জয়েন হ্যাঁ হ্যাঁ করলেন, হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভিডিওটাও অন করুন, তার পাশেই দেখুন ভিডিও বাটনটা আছে, ভিডিও বাটনটা আছে, তার আচ্ছা। পাশেই এই চৌকো বক্সের মতো, ওটা অন করে নিন। চৌকো বক্সে কোথায়? আপনি যেখান থেকে অডিওটা অন করলেন তার পাশেই আছে, দেখুন চৌকো বক্সে ভিডিওটা অন করতে হবে না? ওটা টাচ আচ্ছা করুন। আচ্ছা, ভিডিওটা একটু অন করে দেন। রাইট, এলাও। ওকে ওকে, থ্যাংক ইউ। হয়েছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। সম্ভবত। হ্যাঁ, আপনি কোথার থেকে বলছেন, আপনার নাম পরিচয় দিয়ে আপনি। আমি মানস কুমার সেনগুপ্ত বলছি, দমদম নাগের বাজার থেকে। ভালো লাগছে আপনাদের বিষয়টি, কিন্তু প্রথমে যিনি সূত্রটি ধরিয়ে দিলেন যে দুটো বিষয়কে আপনারা আলাদা করেছেন, প্রাকৃতিক স্থান ভ্রমণ এবং তীর্থ ভ্রমণ, এর মধ্যে কোনো সংঘাত কিন্তু নেই। মানে এটা আলাদা আলাদা করে বিষয়টি ভাবা যেতে পারে, আবার নাও যেতে পারে। তার কারণ হচ্ছে এখন এই আধুনিক ট্যুরিজমের যে কনসেপ্ট, মানে যে ধারণা, সেখানে একটা বিষয় কিন্তু আলাদা করে দেওয়া হচ্ছে, এই তীর্থ ভ্রমণটাকে স্পিরিচুয়াল ট্যুরিজম। এটা এটা এই আমাদের রাম মন্দির প্রতিষ্ঠার পর এই জিনিসটাকে ডেভেলপ করা হয়েছে এখন। এবং স্পিরিচুয়াল ট্যুরিজম আমি বলি যে আমি একটা সময় ট্রেকিং করতাম, সেখানে ধরুন এই আমি এই পুরীর কথা উঠলো, আমি সেই সূত্রে বলি পুরী যেমন একই সঙ্গে তীর্থ ভ্রমণ, আবার প্রাকৃতিক দৃশ্য সেখানে পাওয়া যাচ্ছে, সমুদ্র পাচ্ছি আমরা, আমরা চিল্কা যাচ্ছি সেখানে কাছাকাছি প্রাকৃতিক দৃশ্য, বা আরো ওই নন্দনকানন, সেখানে প্রকৃতি রয়েছে, পশু প্রকৃতি সব একসঙ্গে রয়েছে। কাজে এই কনসেপ্টটা আলাদা ওইভাবে করতে গেলে তীর্থ ভ্রমণ, হ্যাঁ তীর্থ একটা অন্যরকম মনের প্রশান্তি, একটা পুণ্য লাভের জন্য মানুষ যায়, এটা সেই আদি অনন্তকাল থেকে চলে আসছে তীর্থ ভ্রমণের কথা। কিন্তু এই প্রাকৃতিক ভ্রমণ, এই ভ্রমণ ব্যাপারটাকে কিন্তু এখন আলাদা আলাদা করে, মানে কি বলবো, নোটিফাই করা হচ্ছে বা সেগ্রিগেট করা হচ্ছে। সেটা সেটা বলি যে স্পিরিচুয়াল ট্যুরিজম যেমন অ্যাডভেঞ্চার ট্যুরিজম একটা, যে এই যে অনেকে গ্লাইডিং করতে যায়, সেটা ওই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নেশায়, প্রকৃতি তার সঙ্গে থাকে, হ্যাঁ প্রাকৃতিক জায়গায়, হিমাচল প্রদেশে হয় হ্যাং গ্লাইডিং, এটা একটা প্রাপ্তি ট্যুরিজম থেকে। তারপরে ধরুন এই কেদারনাথে সেখানে যেমন নেচার রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আবার আপনার সঙ্গে সঙ্গে তীর্থ ভ্রমণের প্রশান্তিও রয়েছে, একটা অন্যরকম মানসিক শান্তি তো দেয়। ভ্রমণ মানে মনকে মুক্ত করা। এবং ওই রবীন্দ্রনাথের ভাষায় কোথাও না গিয়েও যদি আমি মনে মনে ঘরে বসে ভাবি যে আমি বেড়াতে যাচ্ছি ওখানে, দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় যে ঘুরে, এই 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 জায়গাটা আমি মানে আমি এই জায়গাটায় যেতে চাইছি, যে সেখানে আমি মনে মনে চলে গেলাম। হ্যাঁ, মানে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, এটাও যদি বলি এটাও একটা ভ্রমণ, মানে ঘরে বসে মানস ভ্রমণ বলা যায়। যাই হোক, কিন্তু এই যে তীর্থ ভ্রমণ, তীর্থযাত্রায় একরকম প্রশান্তি, আর প্রাকৃতিক দৃশ্য দেখায়
সেটা আর এক রকম প্রশান্তি। মানে আমি এইটা কেন বলতে চাইছি যে আমি একটা সময় আমার কিছু হিমালয়ান কিছু মানে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গায় ভ্রমণ করার সুযোগ হয়েছে, এবং একই সঙ্গে সেখানে কিন্তু তীর্থযাত্রা মানে মাইথোলজি জড়িয়ে আছে সারা হিমালয় জুড়ে। আমি আবার আবার কন্যাকুমারীতে গিয়ে আমার অন্যরকম অনুভূতি হয়েছে বিবেকানন্দ রক থেকে। সেখানে 3 সমুদ্র মিশছে যেখানে দেখছি, সেখানে প্রাকৃতিক দৃশ্য দেখার একটা মানে প্রশান্তি বা কি বলবো, মনটাকে মুক্ত করে দিচ্ছে যে অত বিশালত্বের মধ্যে আমি একটা ক্ষুদ্র মানুষ। হ্যাঁ, একটা আমাদের মানে সত্যি কথা বলতে কি, ভ্রমণ মানে মনকে প্রসারিত করা, এটা এটা হচ্ছে প্রাথমিক ব্যাপার। আর এই তীর্থ যদি আমরা ভেবে নিই যে হ্যাঁ আমরা পুণ্য সঞ্চয় করছি, তাহলে তাই, এটা যার যার ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। আর ওই কন্যাকুমারিকা এটা দিয়ে শেষ করি। কন্যাকুমারিকা রকে গিয়ে যখন বিবেকানন্দর মূর্তি দেখার পরে ওই ইয়েতে ঢুকলাম, আপনার কি বলে মেডিটেশন রুমে, তখন একটা ওং লেখা আর শব্দহীন একটা জায়গায় কয়েকশো লোক বসে আছে ভেতরে, একটা শব্দ নেই, আমার কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমি আস্তিক কি নাস্তিক, আমি তীর্থে প্রশান্তি পাচ্ছি কি না পাচ্ছি সেটা বড় ব্যাপার নয়, এখানে ব্যাপারটা হচ্ছে মানসিক প্রশান্তি। ওই যে ওং আলোটি জ্বলছে, ডিজিটাল ল্যাম্প একটি, আর একটা পজ দিয়ে দিয়ে ওং শব্দটি আসছে, এইখানে কিন্তু এখানেও সেই মনের মুক্তি, তাই বোধহয় চোখের জল বেরিয়ে এসেছিল। কাজেই দুটো পাশাপাশি থাকুক, পাশাপাশি চলুক, এর মধ্যে কোনো বিভ্রান্তি নেই। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। বাহ, দারুণ বলেছেন। 3 মিনিট 57 সেকেন্ড হয়েছে, কিন্তু আপনার বক্তব্য খুব সুন্দর ছিল এবং অনেকেই দারুণ লিখেছেন। শান্তনু আচ্ছা, স্যার লিখেছেন যে নিজের অভিজ্ঞতাগুলো খুব দারুণভাবে বলেছেন আপনি। বুলবুল ম্যাডাম, শিউলি ম্যাডাম সবাই লিখেছেন খুব ভালো। শান্তনু স্যার লিখেছেন খুব ভালো, স্পিরিচুয়াল ট্যুরিজম নাইসলি এক্সপ্লেন্ড মানস স্যার, খুব সুন্দর বলেছেন। এরপর আমি রামপ্রসাদ স্যারকে বলবো আপনার বক্তব্য বলার জন্য। আপনি মিউটে আছেন, একটু আনমিউট করে নিন। ম্যাডাম, আমি আজকে তৈরি হয়ে আসিনি। আজকে অনেক আমাকে ম্যাডাম বললেন যে অনেক কিছু জানতে পারবেন, তো বলুন না বলুন জয়েন করুন আচ্ছা আচ্ছা প্লিজ। আমি নেক্সট টাইম থেকে জয়েন করব, রেডি হয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। সরি। আচ্ছা, অরূপ স্যার আপনি তৈরি আছেন? অরূপ স্যার মিউট হয়ে আছে। আমি ইনফ্যাক্ট শুনছি, আর এটা তৈরি হওয়ার কোনো প্রয়োজন হয় না, মানে বিষয়টা নিয়ে আলোচনা করতে। তো আলোচনাগুলো শুনি, দরকার হলে আলোচনা করা যাবে। আচ্ছা নাকি এখন বলবো, আচ্ছা, কিছু তাহলে বলবো নাকি? আপনি যদি বলতে চান আমি শুনি তাহলে, ঠিক মানে আছে, আমি শুনি তারপরে। ঠিক আছে। আমার ওই ভার্সেস ব্যাপারটা একটু মনে হয়েছে যে ভার্সেস কথাটা কেন, ওটা একটু আগে যিনি বললেন মানস স্যার, ওনার কথার মধ্যেও বেরিয়ে এসছে যে দুটোরই কিন্তু খুবই প্রয়োজন আছে। যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সমুদ্রে যাই, পাহাড়ে যাই, নানান জায়গায় যাই, এবং পাশাপাশি যে জায়গাগুলো আছে সেই জায়গায় দেখা যায় যে পাহাড়ও আছে, সমুদ্রও আছে, আবার তীর্থস্থানও আছে। এমন জায়গাও তো আছে, যেমন আমরা পুরীতে যদি যাই, পুরীর সমুদ্র দেখতে পাই, জগন্নাথ দেবের মন্দির দেখতে পাই। তো এম আই অডেবল? শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা। আর আর আরেকটা জায়গা হচ্ছে যেটা, যে মানুষের মাইথোলজিক্যাল দিকটা তো আমরা অস্বীকার করতে পারি না। অতএব যে সমস্ত জিনিসগুলো আমাদের পুঁথিগতভাবে যে জ্ঞানগুলো আমাদের আছে সেইগুলোকে চাক্ষুষ করা, এটা একটা বিরাট সুযোগ। এবং চাক্ষুষ করলে যেটা হয় সেটা মনের মধ্যে গেঁথে যায়। আমরা সদ্য যেগুলো অযোধ্যা আহ বা কাশী বিশ্বনাথের মন্দির, সারনাথ, সরজু নদী দেখা, ত্রিবেণী সঙ্গম যারা গেছেন তারা দেখেছেন, এই যে জায়গাগুলো, এই জিনিসগুলো, এগুলো একটা চাক্ষুষ উপলব্ধি করার একটা ব্যাপার আছে। এবং আরেকটা কি দেখেছি, সেটা হচ্ছে যে মানুষ ধর্মের উপরে অ্যাকচুয়ালি, আমাদের গোটা ভারতবর্ষের দর্শনটাই কিন্তু ধর্মের উপর ভিত্তি করে। যদি আমরা একটু পিছন দিয়ে দেখি যে গোটাটাই ধর্মের উপর ভিত্তি করে, সেটা যে ধর্মই হোক। যেমন আমরা যখন গেলাম অযোধ্যায়, দেখলাম লক্ষ লক্ষ লোক। আমি আমার জীবনে এত লোক কখনো দেখিনি। এত লোক, এত মানুষ কেন যাচ্ছে? তারাও একটা ধর্মীয় আবেগের মধ্যেই যাচ্ছে। আবার পাশাপাশি দেখুন হজে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। অতএব
এই জায়গাটা, এই ধর্মীয় জায়গায় যে ধর্ম চারণ করার একটা প্রবণতা মানুষের কিন্তু দীর্ঘকাল থেকে আছে, আর এবং থাকবেও, অস্বীকার করার কোনো উপায় নেই, থাকবেও। এবং এর মধ্যে দিয়ে মানুষ কিন্তু তার মানসিক প্রবৃত্তি এবং মনকে অনেক উদার করার সুযোগ পায়। এইগুলো ঘরে বসে যেগুলো হয় না, সেগুলো স্পটে গিয়ে হয়। এবং একটা সামাজিকতা বোধ, সোশ্যাল, যে আমরা আমাদের মধ্যে বলছি, আমরা যে সিনিয়র সিটিজেনদের নিয়ে গেছিলাম, যে সমস্ত এল্ডারলি পিপল অনেকেই আছেন যারা হাঁটতে পারেন না, অনেকেই আছে যাদের নিজস্ব হাঁটু নেই, অনেকে আছে যাদের কোমর ভাঙা, কিন্তু এক অদ্ভুত, এটা কি ভগবানের চাওয়া এবং তার ইচ্ছা, সেটাই আমার মনে হয় যে তারা সবাই কিন্তু খুব সুষ্ঠুভাবে এই এত বড় একটা ট্রিপকে তারা কিন্তু কমপ্লিট করে এসছে এবং সুস্থভাবে। এর পাশাপাশি আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো, সেগুলো তো অসাধারণ। সে আমি এর কিছুদিন আগেও গেছিলাম দার্জিলিং, আমরা কিছুদিন আগেও আমিও এই দক্ষিণ ভারত সবই ঘুরেছি, উত্তর ভারতও ঘুরেছি। সব জায়গায় মানুষ কষ্টের মধ্যে যায়, মানুষকে নিয়ে যায়, নিয়ে আসে। এবং কখনো কখনো কোনো ক্ষেত্রে কিছু অঘটন ঘটে, সেগুলো তো ঘটতেই পারে, পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। কোনোটা শুধু পজিটিভ বলে কিছু হয় না, শুধু নেগেটিভ বলেও কিছু হয় না। কিন্তু এই দুটো জিনিসই কিন্তু পাশাপাশি খুবই প্রয়োজন। এটা ভাইস ভার্সা, মানে ভার্সেসের ব্যাপার নয়, এটা কিন্তু অ্যালায়েড, দুটোই কিন্তু। যেমন প্রকৃতি দর্শন, প্রকৃতিকে জানা, তার ভৌগোলিক, তার যে অবস্থান, সেটাকে চাক্ষুষ করা এবং উপভোগ করা, অনুভব করা, পাশাপাশি ধর্মীয় স্থান, সে সমস্ত জায়গায় তার ইতিহাস জানা, তার সম্পর্কে সম্পূর্ণ চাক্ষুষ করা, এটা একটা মস্ত বড় অভিজ্ঞতা। তাই সব মিলিয়ে আমার মনে হয় যে এই টপিকটার উপরে আলোচনা সমস্ত মানুষকে কিন্তু, যারা ভ্রমণ পিপাসু, যারা ঘোরেন, যারা তীর্থ করতে যান, যারা বেড়াতে যান, তাদের সবার কিন্তু অভিজ্ঞতার একটা বড় জায়গা হচ্ছে তারা তাদের মনকে প্রসারিত করতে পারেন, পাশাপাশি তারা কিন্তু অপরকে আরো বেশি উৎসাহিত করতে পারেন আবার যাওয়ার জন্য। নিজের মধ্যে একটা আকুতিও থাকে যে আবার যাব, আবার বলবো। এটা একটা বড় পাওনা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, খুব ভালো বলেছেন। শান্তনু স্যার লিখে পাঠিয়েছেন, ভেরি নাইস অরূপ স্যার। রিনা ম্যাডাম লিখেছেন, অরূপ বাবু সুন্দর বিশ্লেষণ, খুব ভালো বলেছেন। আচ্ছা, এরপর আমি শুভ্রা দাস যিনি জয়েন করেছেন, একটু অডিওটা আর ভিডিওটা অন করে নিন। শুভ্রা ম্যাডাম, শুভ্রা দাস যিনি জয়েন করেছেন, আপনার অডিওটা আর ভিডিওটা অন করে নিন। আপনি যদি কিছু বলছেন শুনতে পাচ্ছি না। মোবাইলের নিচে দেখুন স্পিকার আছে, সেই স্পিকারটা অন করুন। আচ্ছা, আমি পরবর্তী চলে যাচ্ছি মিনতি ম্যাডামের কাছে। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করুন। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনি কথা বলছেন কি? শুনতে পাচ্ছি না কিছু। হচ্ছে না, আমারটা ছাড়া ভালো পড়ছে না। আচ্ছা আচ্ছা, আমি পরের জনের কাছে চলে যাচ্ছি। ফাল্গুনী চট্টোপাধ্যায় যিনি নতুন জয়েন করেছেন, স্যার আপনি একটু স্পিকারটা অন করেন। আজ প্রথমবার জয়েন করেছেন উনি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি স্পিকার অন করেছি। আপনি কোনো বক্তব্য রাখবেন এই বিষয়ের উপর? হ্যাঁ, আচ্ছা, শুরু করুন। আমার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, আপনার নাম পরিচয়টা একটু দিয়ে দিন। আমার নাম ফাল্গুনী চট্টোপাধ্যায়, আমি 1950 সালে আমার জন্ম। আমি কলকাতা থেকে বলছি। আমার বিষয়টা আছে যেটা দুটির উপরে, একটি হচ্ছে তীর্থ ভ্রমণ, অর্থাৎ কোনো ধর্মস্থান ইত্যাদি দর্শনের ব্যাপারটা, আরেকটি অংশ হচ্ছে যে যেখানে যাচ্ছি সেখানকার প্রাকৃতিক দৃশ্য অথবা অন্য জায়গাকার প্রাকৃতিক দৃশ্য সম্পর্কেও আলোচনা করা যেতে পারে, অনেকে করলেন। আমার বক্তব্য একমাত্র নিজের দেখা খুব কাছের, যেখানে সকলেই যান, আমরা বাঙালিরা প্রায় সবাই যাই, সেখানে এই পুরীতে, সেখানে গিয়ে জগন্নাথ দর্শন করা
এবং তার সঙ্গে সমুদ্রের ধারে সন্ধ্যার সময় বসে থাকা এক অপূর্ব অনুভূতি। সমুদ্রের তীরে সমুদ্র যেন মনে হয় সেই ভগবানেরই অংশ, কারণ তিনি এত বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছেন সমুদ্রের মধ্য দিয়ে যে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে মানুষের নিজের ক্ষুদ্রতা বুঝতে পারা যায় যে আমরা কতখানি ছোট। পৃথিবীর বুকে একটি সমুদ্র, যার তলদেশ আছে, যার প্রান্ত দেশ আছে, সেইটাকেও মনে হয় যে যেন অসীম। তাহলে তিনি কত বড় অসীম, সেই অসীমের কথা বড়োর সামনে গিয়ে দাঁড়ালে মনে হয়। যেমন হিমালয়ের সামনে গিয়ে দাঁড়ালে মনে হয়, অনেকেই বললেন যে নিজেকে কতখানি ক্ষুদ্র বলে মনে হয়। তো সেই সামান্য মানুষ হয়েও আমরা তার বিচার করার চেষ্টা করি, তাকে উপলব্ধি করবার চেষ্টা করি, বা তার সম্পর্কে অনেকে অনেক বক্তব্যও রাখেন। আমরা সেইভাবে সেই পরমের, সেই অসীমের কথা ভাবতে পারি। আর প্রকৃতির মধ্যে দিয়েই তার প্রকাশ। দুটি প্রকৃতি আছে, তার একটি পরা প্রকৃতি, একটি অপরা প্রকৃতি। দুইটি প্রকৃতির মধ্য দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন। তাই সেই পরমকে বা অধ্যাত্ম জগতের সেই শাশ্বত সত্যকে জানবার জন্য আমাদের প্রকৃতির মধ্য দিয়েই জানতে হয়। এছাড়া অনেক সময় তীর্থস্থানে গিয়ে আমরা দেবমূর্তির সামনে গিয়ে বা দেবী মূর্তির সামনে গিয়ে অবনত হই। আমাদের দেশেই অনেকে এমন এসেছেন মহাপুরুষেরা, যারা সেই দেবীকে জাগ্রত করেছেন, তার কাছে নিজের কথা বলেছেন, একেবারে আপন করে নিয়েছেন। আমরা জানি না, সাধারণ মানুষ বুঝতে পারি না, তবু প্রচেষ্টা করি। তাই আমার কাছে প্রকৃতি এবং সেই পরম যে অধ্যাত্ম জগতের অসীম, এই দুই মিলেমিশে যেন এক হয়ে গেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, খুব ভালো বলেছেন, খুব সুন্দর বলেছেন। আর অনেকেই কমেন্ট করেছেন, বুলবুল ম্যাডাম লিখেছেন খুব সুন্দর হয়েছে ফাল্গুনিদা, শান্তনু স্যার লিখে পাঠিয়েছেন ভেরি গুড ল্যাঙ্গুয়েজ কমান্ড, শিউলি ম্যাডামও লিখেছেন, তৃপ্তি ম্যাডাম, পম্পা ম্যাডাম, রিনা ম্যাডাম অনেকেই কমেন্ট করেছেন, খুব ভালো বলেছেন স্যার। আচ্ছা, এরপর আমি ডেকে নেব পম্পা ম্যাডামকে। হ্যাঁ, তীর্থস্থান বলতে তীর্থস্থান আলাদা করে আমার কাছে কিছুই নেই, সেই জন্য কিছুটা মেলানো মেশানো আমার বক্তব্য থাকবে। এটা হচ্ছে, আমি মানব ধর্মে বিশ্বাসী, আমার সেরকম ভাবে আলাদা ধর্মের কথা আমি বলবো না। এবং আমার তীর্থযাত্রা শুরু হয়েছে, আমার এই মানব জীবন যখন প্রথম শুরু হয় আমার মায়ের কোলে, তখনই আমার তীর্থযাত্রা শুরু। এবং সেই কোলই আমার প্রথম তীর্থস্থান, যেখানে আমার মায়ের মুখই ছিল আমার প্রকৃতি, আমার জগৎ। এবং সেই জিনিসই আমি সুন্দর দেখেছি, এবং তার মধ্যেই ভালোবাসা শ্রদ্ধার যে স্থান, সেই তো তীর্থস্থান হয়। তাই আজ দূর থেকে যখন মায়ের কোলকে আমি চিন্তা করি, তখন বুঝতে পারি সেই তীর্থস্থানে যাত্রা আমি জীবনে প্রথম দিনই শুরু করেছি। তারপরে যদি বলি যে আমি যে বাড়িতে থাকি, এই বাড়িটিতে আমার সুখ দুঃখ, অনেক স্মৃতি এবং ভালোবাসা, শ্রদ্ধা, মা বাবার আশীর্বাদ সমস্ত কিছু রয়েছে। কাজে এই জায়গা আমার কাছে একটা তীর্থস্থান। এখানে আমি বাবার কোলে আজও আছি যেন শান্তিতে, সেটা আমি অনুভব করি। আর আরো একটা জিনিস আমি অনুভব করি, যে এই যে পৃথিবী ঘুরছে, রয়েছে হিমালয় পর্বত, যেখানে রয়েছে এত সাগর, ক্রমাগত আহ্নিক আর বার্ষিক গতিতে ঘুরে যাচ্ছে, অথচ একটা ব্যালেন্সড নিয়ন্ত্রিত ভাবে, যেখানে জল ছিটকে বেরিয়ে যাচ্ছে না, পাহাড় উপরে পড়ে যাচ্ছে না, এমন এক সুতোয় গাঁথা, যেখানে ঋতু পরিবর্তন সমস্ত কিছু হচ্ছে, এখানে মরুভূমি সমস্ত কিছু একসঙ্গে যে ঘুরছে, এটা একটা এমন এক বন্ধন, যেটাকে ভালোবাসা, শ্রদ্ধা, সেখানে যে পরমেশ্বরের একটা বিশাল করুণা, সেটা আমি অনুভব করি। আমি আকাশে যখন মঙ্গল গ্রহের দিকে তাকিয়ে থাকি, তখন আমার মনে হয় আমি সেখানে
পরমেশ্বরের সেই মঙ্গল আশীর্বাদটা যে ঝরে পড়ছে সেটা আমি দেখি। বিকেলের আকাশে যখন চাতক উড়ে যায় তখন আমি দেখি যে তাদের জল প্রার্থনার মধ্যে তারা পরমেশ্বরের করুণা চাইছে, সেইটা আমি ফিল করি। যখন একটা গোলাপ গাছে ফুটে ওঠে তখন আমি বুঝি যে এটা দেবতার পায়ে দেবার আগে এটা উৎসর্গ হয়েছে, পরমেশ্বরের উদ্দেশ্যেই নিবেদিত হয়েছে। আমার হৃদয়ের ভিতরে যখন প্রচন্ড একটা দুঃখে ধুধু মরুভূমি মনে হয়, আবার সেই মরুভূমির মধ্যেই যখন কোনো সময় সেই বিশাল প্রান্তর, আমি বুঝতে পারি না যে এতটুকু জায়গায় এত বড় জায়গা কোথায় থাকে, সেইখানেই যখন ভালোবাসা জেগে ওঠে তখন আমি দেখেছি মরুভূমির মধ্যে জলাশয়। কাজেই আমার মনে হয় সেও এক তীর্থস্থান যা আমার হৃদয়ের ভিতরে আছে, এবং সেখানে আমি সেই তীর্থস্থানের অনুভূতি ফিল করি। আর এমন একটা, আমি মানব ধর্ম বলতে যে জিনিসটা, যে ভালোবাসা, মুক্তি, বাসনা কামনা রহিত ভালোবাসা, মুক্তির আশ্বাস, সেইটার কথাই আমি বলি। আর তীর্থস্থানে যখন যাই তখন সেই আমি একই জিনিস দেখি। যখন সমুদ্র পেরিয়ে যাই তখন সমুদ্রের নীল রং আমাকে টানে, আমার মনে হয় যে আমি দ্বারকানাথকেই দেখতে পাচ্ছি সেই সমুদ্রের জল। কাজে আমি যখন বাড়িতে থাকি অথবা ভ্রমণ করি তখন আমার মনে হয় আমার এই মানব জীবনের যাত্রাই একটা তীর্থযাত্রা, যার টিকিট কাটা আছে, যার সন্ধান আমি জানি না এখনো, তবে গোছগাছ সবসময়ই আমরা করে চলেছি। এইটুকুই আমার বক্তব্য, আমি এখানে শেষ করি। বাহ, অসাধারণ, হ্যালো, খুব ইউনিক বলেছেন। হ্যাঁ মিনতি ম্যাডাম, আসছি আপনার কাছে, একটু দাঁড়িয়ে যান। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, সুনৃতা ম্যাডাম, শিউলি ম্যাডাম খুব ভালো লেগেছে বলে, মিতা ম্যাডাম, রামপ্রসাদ স্যার লিখেছেন রিয়েলি খুব সুন্দর এক্সপ্লেন করলেন ইন ডিটেলস, থ্যাঙ্কস। অনেকেই লিখেছেন। আর শান্তনু স্যার লিখেছেন পম্পা ম্যাম ইউনিভার্স তীর্থ, ঠিক বলেছেন, খুব সুন্দর, আপনার টপিকটাও খুব ইউনিক ছিল। এরপর আমি চলে যাব মিনতি ম্যাডামের কাছে। আচ্ছা শোনা যাচ্ছে আমার গলাটা? হ্যাঁ হ্যাঁ, এরপর শোনা যাচ্ছে, আপনি ভিডিওটা অন করে নিন। আচ্ছা, এখনো কমেন্ট আসছে। শুভ্রা ম্যাডাম, হ্যাঁ আমি পড়বো, হ্যাঁ একটু আমি বলবো। ভিডিওটা একটু অন করে নিন। মিউট হয়ে গেছেন আবার। হ্যাঁ হ্যাঁ, মিউটটা খুলুন, মিউটটা খুলুন ম্যাডাম, মিউটটা। ভিডিওটা অফ হয়ে, ভিডিওটা হাত দেবেন না, ভিডিওটা ঠিক আছে, পাশের বাটনটা করুন। হ্যাঁ, ভিডিওটা অন করুন, এরপর তার পাশেরটা করুন। এবারে ঠিক আছে, হয়েছে? বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম পরিচয় দিয়ে তারপর শুরু করবেন, অনেকেই হ্যাঁ, নতুন এসেছেন। আজকে আমি তীর্থস্থান ভ্রমণ ভার্সেস প্রাকৃতিক স্থান ভ্রমণ আজকের বিষয়, এই বিষয়টি নিয়ে আমি বলতে চাই। আমি হোসলা সদস্যা মিনতি দাসগিরি। পুরাতন যুগে তীর্থস্থান ভ্রমণ একটা রীতি বা চল ছিল। বৃদ্ধ বৃদ্ধারা তারা সংসারের আবর্ত থেকে বেরোতে চাইতেন বয়সকালে। তদানীন্তনকালে বর্তমান যুগের মতো যানবাহনের সুবিধা ছিল না, বর্তমান যুগের মতো ছিল না বলেই তারা কিন্তু ধর্ম বসে থাকতেন না। ধর্মভীরু মানুষেরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে মুড়ি চিড়ে নারকেল গুড় এগুলি বেঁধে তারা তীর্থ পর্যটনে বেরিয়ে পড়তেন। কবে বাড়ি ফিরবেন তারা নিজেরাও জানতেন না। মৈত্রমশাই যাবেন সাগর সঙ্গমে, অতএব গ্রামের স্ত্রী পুরুষরাও তারাও সাথী হতেন। এই তীর্থ ভ্রমণের মধ্যে ছিল অনাবিল আনন্দ এবং সেই সাথে থাকতো ভয় মিশ্রিত ভালো লাগা। শত বাধা সত্ত্বেও তারা যাবেন গঙ্গাসাগর, পুরী, জগন্নাথ দেবের মন্দির, হরিদ্বার, কাশী, ত্রিবেণী সঙ্গম। এ ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ। বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে মিলন হবে এবং সেই দেশের কালচার, এই ছিল তাদের মূলত উদ্দেশ্য। অপরদিকে প্রাকৃতিক স্থান ভ্রমণে ভারত আমার দেশ, এই দেশ জননীর প্রতিটি অণু পরমাণুতে দেশমাতার আলো বাতাসের স্নেহ স্পর্শ, এতেই আমার প্রাণের স্ফূর্তি, মনের বিকাশ। ভারত প্রকৃতির রূপের অন্ত নেই, মনীষীদের লব্ধ জ্ঞান ভাণ্ডার সুবিশাল,
সভ্যতা সংস্কৃতির সুপ্রাচীন ঐতিহ্য, জাতির মহার্ঘ সম্পদ। গর্ব করে তাই আমি বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। প্রকৃতির ঋতুতে ঋতুতে কি রূপসজ্জা, যে মাটি গ্রীষ্মের দাবদাহে পড়ে, হেমন্তে সেখানে কুয়াশা আর শিশিরের অবাধ রাজত্ব। শীতের জড়তা কাটতে না কাটতেই ফাগুনে সোনার কাঠিতে বসন্তের জাগরণ। অনেক কথা এই স্থানগুলি পরিদর্শন করার সময় অনেক কথা মনে করিয়ে দেয়। প্রকৃতি প্রেমিক জীবনানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রকৃতি প্রেমিক বিকাশ বিষ্ণুপুরী। তাই বারবার কাশ্মীর, দার্জিলিং, ঘুম স্টেশন, কোড়ো পাহাড় ও অযোধ্যার নৈসর্গিক দৃশ্যাবলী আমাকে হাতছানি দিয়ে ওঠে। তাই তীর্থস্থান ভ্রমণের চেয়ে প্রাকৃতিক স্থানের তাৎপর্য এবং উপকারিতা আমার কাছে অনেক অনেক বেশি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা বারবার হিমালয়ের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য হিমালয় পরিভ্রমণ করতে বেরিয়ে পড়তেন। উনি অবাক হয়ে প্রকৃতি দর্শন করেছেন এবং হিমালয়ের সারিবদ্ধ রডোডেন্ডন দেখে তিনি ঈশ্বরের অপার মহিমার কথাও উপলব্ধি করেছেন। তার কাছে হিমালয় ছিল তীর্থস্থান। বাংলার স্নিগ্ধ বাতাস, অবারিত মাঠ, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, আম্র কানন, কালো জলে ভরা অথই দিঘি, বাংলার বধূ, এই সমস্ত প্রাকৃতিক জিনিসগুলি উপেনের মতো আমাকেও মুগ্ধ করে। তাই আমিও প্রকৃতি প্রেমিকের মতন শীতল করে বলতে পারি, আমার তীর্থস্থানের চেয়ে প্রাকৃতিক ভ্রমণই বেশি ভালো লাগে। নমস্কার। বাহ, অসাধারণ। অনেকগুলো কমেন্ট এসছে। বুলবুল ম্যাডাম, শিউলি ম্যাডাম সবার খুব ভালো লেগেছে। রামপ্রসাদ স্যার লিখেছেন প্রকৃতিকে নিয়ে খুব সুন্দর ভাষা বিন্যাস করে বলেছেন। মিতা ম্যাডাম লিখেছেন খুব ভালো বলেছেন। শান্তনু স্যার লিখেছেন ভেরি ডিটেলড অ্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড। লক্ষ্মী ম্যাডাম, তৃপ্তি ম্যাডাম, রিনা ম্যাডাম অনেকেই লিখেছেন। পম্পা ম্যাম, সুনৃতা ম্যাম, খুব ভালো হয়েছে ম্যাডাম, খুব সুন্দর। থ্যাংক ইউ। এরপর আমি চলে যাব সুনৃতা ম্যাডামের কাছে। স্পিকারটা অন করে নিন। আচ্ছা, হ্যাঁ, আমাদের এমন একটি দেশ, আমরা না সবকিছুতেই মানে যেখানে প্রকৃতি যেখানে হোক সেখানেও আমরা একটা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি। সব জায়গাতেই একটা ঈশ্বর যেমন যেভাবে যেমন এই যে পাহাড়ি যে সমস্ত তীর্থক্ষেত্র আছে, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, সেগুলো তো প্রাকৃতিক সৌন্দর্যে কিছু মানে তার থেকে মহান হয়ে উঠেছে সেইটা তীর্থযাত্রা হিসাবে। এবার নীলাচল, দ্বারকা, রামেশ্বরম, এসব জায়গাগুলো তীর্থ মানে যতটা প্রকৃতি সঙ্গে মানে আছে তার থেকে বেশি আকর্ষণ করে ভগবান আমাদেরকে টেনে নিয়ে যান। অনেকেই বলেন যে আমার কপালে জগন্নাথ দর্শন নেই তাই আমার পুরী যাওয়া হলো না, এরকম অনেক শুনেছি। বা জগন্নাথ আমাকে টেনে বারবার করে টানেন, আমি বারবার করে পুরীতে যাই। মানে সমুদ্রের আকর্ষণ বা ওখানকার যে প্রকৃতির আকর্ষণের থেকে সেখানে তখন ভগবানের আকর্ষণটা যেন বেশি মনে হয়। আবার যেখানে শুধুই প্রকৃতি সেখানেও আমরা ঈশ্বরের অস্তিত্ব টের পাই। আমার যেমন আমরা গিয়েছিলাম একবার রামেশ্বরমে, যখন দেখেছি যে সমুদ্রের তলায় হালকা জলের ওপর দিয়ে মানে জলের তলায় পাথরগুলো সারিবদ্ধ হয়ে যাচ্ছে, এমন জায়গায় যেখানে ভৌগোলিকভাবে শ্রীলঙ্কার দূরত্ব ভারতের থেকে সবচেয়ে কম, সেই রকম জায়গাতে ওই জিনিস তখন মনে হয় যে সত্যি রামচন্দ্র এই সেতু বন্ধন করেছিলেন। অথবা দ্বারকায় যখন যে মানে সমুদ্রের ভেতর থেকে একটা উঠে এসেছে, একটি প্রাসাদ উঠে এসেছে, মানে জলস্তর কমে যাওয়াতে আমরা ধরেই নিয়েছি ওখানে কৃষ্ণ জন্ম, ওখানে রাজত্ব মানে কৃষ্ণের বংশ আর কি, বৃষ্ণি বংশ সেখানে রাজত্ব করেছে কোনো এক সময়। তো এরকম বৃন্দাবনে যেখানে বাঁশির আওয়াজ এখনো লোকে, মৃদঙ্গের আওয়াজ, বাঁশির আওয়াজ লোকে এখনো শুনতে পায়। এগুলো যে শুধুই মন গড়া কিনা তা নয়, এটা মনে ভেতরে ভক্তি থেকে এটা বোধহয়
আসে। আর এরকম আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবনের কিছুটা অংশ আমার লেখা আছে, একটুখানি পড়ে শোনাচ্ছি। একটু মানে আমাদের একটু 1 মিনিট। মানে সুধন্যখালি, কোথায় যে জল কোথায় স্থল বোঝা মুশকিল। ম্যানগ্রোভের বন ডাঙা ছেড়ে জলে নেমে এসেছে, আবার জোয়ারের স্থলভূমিতে নোনা জলের অবাধ প্রবেশ। আমফান ঝড়ে ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো স্পষ্ট। শোনা যায় নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করার ক্ষতির পরিমাণ বেশি হয়েছিল। কোথাও কোথাও ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হচ্ছে দেখলাম। তারপরে একটুখানি বাদ দিয়ে বলছি যে পঞ্চমুখানি যেখানে ছিল আছে, পঞ্চমুখানিতে বন্যপ্রাণীর দেখা পাওয়া সে তো তাদের ইচ্ছের ওপর নির্ভর করে। জল জঙ্গল দেখে দেখেই মন ভরে যায়। পঞ্চমুখানিতে অতি বিস্তীর্ণ জলরাশিতে ভাসার সময় ঢেউয়ের দোলা লাগলো। বঙ্গোপসাগরের থেকে আসা ঢেউ, এখানে সব লঞ্চ বা ট্রলারে ভারতের জাতীয় পতাকা লাগানো থাকে, বাংলাদেশ সীমান্তে যাতে না ঢুকে যায়। চাঁদ সদাগরের দেশে ঘুরতে ঘুরতে অগাধ জলের অপার জলে দেশের ভৌগোলিক সীমানা লুপ্ত হয়, মন চলে যায় সেই বনবিবির শাহজঙ্গলির উপকথায়। সেখানেও প্রকৃতি এবং সেখানেও কিন্তু ধর্মের আরোপ করা হয়েছে। যে শাহজঙ্গলির এমনই কোন অজানা দ্বীপে পিতৃহারা বালক দুঃখীকে পিতৃব্যদয়ের চক্রান্ত থেকে কেমন করে রক্ষা করেন তারা। বেহুলা কি এমন বিস্তীর্ণ গায়ে কলার মান্দাসে চড়ে তার সর্পাহত স্বামীকে নিয়ে ঘুরে বেরিয়েছিল? কি করে সম্ভব হয়েছিল? নেতি ধোপানির ঘাট নামটি তো তাকেই সমর্থন করে। এই যে যেখানে প্রকৃতি সেখানেই একটা, ওখানে আমরা হয়তো দেখতে পাচ্ছি না দেবতাত্মা হিমালয় বা ওখানে সাধারণ বনবিবি, তারা তাদের যে লৌকিক দেবতা তাদের প্রভাব আছে। এইখানেই আমরা মনসার ইয়ে পাই, নেতি ধোপানির ঘাট পাই যেখানে বেহুলা ঘুরে বেরিয়েছিল। তো আমাদের ধর্ম আমাদের সঙ্গে এমন ভাবে যুক্ত হয়েছে, প্রতিটি গাছে আমরা ধর্ম মানে আমরা ঈশ্বরের অস্তিত্ব ভাবি, সূর্যোদয় সূর্যাস্তের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাই। তো ধর্ম এবং প্রকৃতি সব জায়গাতেই এক। শুধু দৃষ্টিটা মিলে রাখতে হবে, বেড়াতে পারলে সব, এবং অন্তরের অনুভূতি, তাতেই সবকিছু হয়ে যায়, ভ্রমণ হয়ে যায়। শুধু দৃষ্টিটা মিলে রাখতে হয়। এই পর্যন্তই বললাম। খুব সুন্দর বলেছেন। একটু সময়টা বেশি লেগে গেছে, হ্যাঁ 5 মিনিট হয়ে গেছে আপনার সময়। বলেছেন খুব ভালো। মিতা ম্যাডাম, তৃপ্তি ম্যাডাম, রিনা ম্যাডাম, বুলবুল ম্যাডাম, পম্পা ম্যাডাম অনেকেই কমেন্ট করেছেন, শান্তনু স্যার, সকলেই সবারই খুব ভালো লেগেছে আপনার বক্তব্যটি। তো খুব ভালো হয়েছে। আর একটু টাইমটা একটু ধন্যবাদ। একটু আমি আসলে সেরকম ভাবে প্রস্তুত হয়েছিলাম না, তো বার করতে একটু দেরি হয়ে গেল আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটু অডিওটা অন করার চেষ্টা করুন। আর আমি তার মাঝে রেখে নিচ্ছি রূপালী ম্যাডামকে। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না ম্যাডাম। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ভিডিওটা অন করুন। আচ্ছা, আমার সাথে দেখতে পাচ্ছ গার্গী? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি সেই নাতি, এই যে কোলে রয়েছে। চুল টানিস না, না ধরো। বলো। আচ্ছা, আমি রূপালী মিত্র, হসলার একজন সদস্যা। আমি এবারে বেনারস ট্রিপে যাইনি, যেতে পারিনি, কেননা সামনে আমার নাতির
অন্নপ্রাশন একমাত্র নাতি। আচ্ছা, আর আমি বলছি যে আমার এই প্রাকৃতিক সৌন্দর্য নিশ্চয়ই ভালো, কিন্তু তার থেকে আমার অন্তত তীর্থস্থানের দিকে টানটা একটু বেশি। কেন না, এই পারিবারিক জীবন একঘেয়ে যখন হয়ে যায় তখন মনে হয় একটু কোথাও ঘুরে আসি। তা ঘুরে আসি কোথায় যাব না, ভগবানের কাছে যাব বা ঠাকুরের কাছে যাব। তার থেকেও যে পারিবারিক শান্তির জন্য ওই পরিবেশ সৌন্দর্য দেখতে যাব। তা আমি কয়েকবার গেছি সাউথ ইন্ডিয়ায় পুট্টাপুট্টি বলে একটি জায়গা, সেটি হচ্ছে তীর্থস্থান, সাই বাবার জন্মস্থান। সেখানে গিয়ে আমি পাহাড়, নদী এবং তীর্থস্থানের যে মহিমা সব কিছু পেয়েছিলাম এবং গিয়ে 1 মাস প্রায় থেকেছিলাম। এবং ওখানে গিয়ে যেহেতু ওখানে ওনার বড় মন্দির আছে, সেই জন্য আমি অনেক সেবা কাজও করেছিলাম এবং তার যে আনন্দ, নির্ভেজাল আনন্দ যাকে বলে, সব কিছু আমরা ওখান থেকে পেয়েছিলাম। সেই স্মৃতি আজও ভুলতে পারি না। এবং পাহাড়ের ওপর একটি তেঁতুল গাছ আছে, সেটিকে বলে কল্পতরু। সেই কল্পতরু কেন বলে, সাই বাবা যখন ছোট ছিলেন তখন এই কল্পতরু বলতে ওই তেঁতুল গাছের পাতা নিয়ে উনি ওনার বন্ধুদের সবাইকে বলেছিলেন, নে এটা তোর চকলেট, এই নে এটা তোর পেন্সিল, এটা তোর মানে কিছু খাবার জিনিস, লাড্ডু, এই টাইপের দিয়ে সত্যি সত্যি সেই ওই তেঁতুল গাছটি কল্পতরু হয়ে গেছিল এবং ভগবান সাই বাবা ওর তলায় বসে ধ্যান করেছিলেন, সেই জন্য ওটি কল্পতরু হয়ে গেছিল। তা আমার যখন পা ভালো ছিল, আমি সেই পাহাড়ের ওপর, অনেক উঁচু সেই পাহাড়ের ওপর গিয়ে সেই তেঁতুল গাছে দর্শন করে এসেছিলাম এবং কল্পতরুকে প্রণাম করে এসেছিলাম। সেইখানে গিয়ে সারা দিন বাদে বিকেলবেলা ওই চারিদিক ভ্রমণ। তারপরে আছে চিত্রাবতী নদী, ওখানে চিত্রাবতী নদীতে যা জল আছে তাই দিয়েই মানুষ যে কত কাজ করছে। এবং সাই বাবা আসার পর উনি ওইখানে পুরো ওয়াটার প্রজেক্টটা তৈরি করেছিলেন ওইখানে গ্রামের মানুষদের জন্য। আর ওইটা হচ্ছে জায়গাটা পুরো পাথর দিয়ে তৈরি, পাথর দিয়ে ঘেরা একটা গ্রাম। সেই গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গায় স্মৃতি কোনো দিনও আমি ভুলতে পারবো না। এত ভালো সেইখানে স্মৃতি নিয়ে এসেছিলাম এবং সেখানে এত সস্তায় সমস্ত জিনিস, খাওয়া দাওয়া, ওখানে বিরাট ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের খাওয়া দাওয়া, জিনিস কেনা, ওখানে পুরো স্টোর রয়েছে সেইখানে। আর তারপরে সবচেয়ে আনন্দের ছিল আইসক্রিম পার্লার। কি সস্তায় আইসক্রিম, অত শীতে, ডিসেম্বরে যেতাম, অত শীতে কি আইসক্রিম খেতাম, কি সস্তা আইসক্রিম, মানে এইগুলো ভুলতে পারি না। যাই হোক, আমার স্মৃতির কথা একটু হলেও আপনাদের বললাম, আজকে এখানেই রাখছি। নমস্কার। বাহ, খুব সুন্দর বলেছেন। অনেকগুলো কমেন্ট এসছে আমাদের কাছে। লক্ষ্মী ম্যাডাম, সুমৃতা ম্যাডাম, বুলবুল ম্যাডাম, রিনা ম্যাডাম, তৃপ্তি ম্যাডাম, পম্পা ম্যাডাম, শান্তনু স্যার, সুমৃতা ম্যাম, শ্যামলী ম্যাম, অনেকেই কমেন্ট করেছেন, খুব ভালো বলেছেন ম্যাডাম। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি বুলবুল ম্যাডামের কাছে। আমি বুলবুল হালদার, খসড়া সদস্য বলছি। তীর্থস্থান বাঙালিদের হচ্ছে মানে
কি বলবো, বাঙালিরা হচ্ছে ভ্রমণ পিপাসু। বাঙালিরা ভ্রমণ ছাড়া মানে বছরে একবার না দুবার কোথাও না কোথাও ভ্রমণ করতে যাবেই। বাঙালিদের ভ্রমণ ছাড়া ঘরে মানে থাকতে ইচ্ছা করে না। কিছুদিন থাকার পরেই বাঙালিদের মন ছটফট করে ওঠে। কোথাও আমরা দর্শনীয় স্থান ঘুরে আসি কিংবা কোথাও আমরা প্রকৃতির সিনারি দেখে আসি। কিন্তু তীর্থস্থান মানে হচ্ছে ধর্মীয় বা আধ্যাত্মিক জিনিস। তীর্থস্থানে আমরা ধর্মীয় স্থান হিসাবে সেখানে ভগবানকে দর্শন করতে যাই, ভগবানের মানে চরণ স্পর্শ করতে যায়, ভগবানকে দর্শন করতে যায়। কিন্তু আমি গিয়েছিলাম কেদারনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী। গঙ্গোত্রীতে এত মানে যেখান থেকে গঙ্গার উৎপত্তি, গঙ্গার যে জল ফোর্সে আর সেই জল যে ঠান্ডা, এত ঠান্ডা যে হাত দেওয়া যাচ্ছে না জল। আর ওইখান থেকে জলের ধারা বয়ে যাচ্ছে একেবারে। আর সেইখানে মন্দিরে, গঙ্গোত্রী মন্দিরে আমরা প্রণাম করলাম, পুজো দিলাম। আর তারপর ওইখান থেকে এলাম আমরা কেদারনাথ। কেদারনাথেও দারুণ, কেদারনাথকে দর্শন করলাম, ওইখানে চান করলাম, গরম জলে ঠান্ডা জলে চান করলাম। তার অভিজ্ঞতাই আলাদা। তখন তো কেদারনাথ আলাদা ছিল না। তারপর যখন সেই ঝড় জল উঠলো, কেদারনাথের মন্দির সব ভেঙে চুরমার হয়ে গেল, সব দিকে হয়ে গেল। এখন সব কেদারনাথ দারুণ করে দিয়েছে, চাতাল করে করে দারুণ এখন করেছে। আমি গিয়েছিলাম 98 সালে। হ্যাঁ, 98 সালে আমার কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করেছিলাম। আর আমার তো দর্শনীয় স্থান ঘুরতে খুবই ভালো লাগে, প্রকৃতিও দেখতে খুবই ভালো লাগে। প্রকৃতির স্থান, প্রাকৃতিক স্থানও দেখতে ভালো লাগে। মানে কোথাও সমুদ্র, কোথাও পাহাড়, কোথাও যেমন সুন্দরবন গিয়েছিলাম, সুন্দরবনেও সেই জলে জলে প্রতিদিন সেই লঞ্চে করে ঘোরা, লঞ্চে ঘুরে ঘুরে চারিদিক দেখা, বাঘ, সিংহ, কুমির সব কিছু খুব ভালো লাগে আমার। মানে ঘুরতে তো ভালো লাগেই। হ্যাঁ, আমার মানে কোথাও গেলে তো মনে হয় সব মন্দিরগুলো ঘুরে আসি। পুরীর মন্দির, সোমনাথ মন্দির, আবার বেনারস, আবার কেদারনাথ, বদ্রীনাথ, আবার যাই, আবার ঘুরে আসি। ওইসব অভিজ্ঞতাই আলাদা। হ্যাঁ, আর কি বলবো, আর প্রাকৃতিক বলতে কি, সেখানে মানে মানসিক চাপ মুক্তি, শারীরিক আরাম দেয়। হ্যাঁ, যেমন দার্জিলিং, দীঘা ইত্যাদি। হ্যাঁ, পাহাড়, নদী, সমুদ্র সৌন্দর্য উপভোগ করা যায়, প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায়। হ্যাঁ, এই হিসাবে আমি এখানেই বক্তব্য আমার শেষ করছি। নমস্কার। বাহ, একদম 3 মিনিটেই শেষ করেছেন, খুব ভালো বলেছেন। তৃপ্তি ম্যাডাম, রিনা ম্যাডাম, পম্পা ম্যাডাম অনেকেই কমেন্ট করেছেন, সুমৃতা ম্যাডাম, শান্তনু স্যার, সকলেরই খুব ভালো লেগেছে আপনার কমেন্ট। আমি সংক্ষেপেই বলছি। আচ্ছা, এরপরে আমি ডেকে নেব ইলা ম্যাডামকে। ইলা ম্যাম, আপনি মিউটে আছেন। ফাল্গুনী স্যার কমেন্ট করেছেন, গোমুখ গঙ্গোত্রী বিবরণ সুন্দর। শ্যামলী ম্যাডামও লিখেছেন। আচ্ছা, ইলা ম্যাডাম নেই বোধহয় এখানে। আমি চলে যাচ্ছি নিবেদিতা ম্যামের কাছে। ম্যাম মিউটে আছেন। নিবেদিতা ম্যাম, আপনি মিউটে আছেন। হ্যালো নিবেদিতা ম্যাম। বলো দাঁড়িয়ে। হ্যাঁ, আপনি কিছু বলতে চাইবেন? ধরো আমার মনের থেকে যা আসছে তাই বলবো। হ্যাঁ বলুন, একদম। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন, অনেকেই নতুন জয়েন করেছেন এখানে। আপনার কথাগুলো শোনা শেষ শুরু করবো? হ্যাঁ, শুরু করুন। না, তীর্থস্থান আর প্রকৃতির দর্শন, তাই তো এই নিয়ে বলা হচ্ছে। আমার কাছে দুটোই যেন একটা তীর্থস্থান। কেননা ধরো ঈশ্বরেরই সৃষ্টি হচ্ছে প্রকৃতি, ঈশ্বরেরই সৃষ্টি হচ্ছে মানুষ। তাহলে এই সব মিলিয়ে কাকেই দর্শন করছি
না একটা মানুষকেও যখন দর্শন করছি সেটাও সে ভগবান। আর ধরো আমি প্রকৃতি যেমন গাছপালা হচ্ছে, এখানেও তার মধ্যে ভগবানেরই হাত আছে, তাই জন্য আমি দুটোকে এক করে ফেলছি। এখন আমাকে তীর্থস্থান নিয়ে যদি বলো, আমাদের একটা সময় বয়স যখন কম ছিল, সেই সময় যখন আমরা বেড়াতে যাওয়া, সেটা আমরা তীর্থ বলে মনে করতাম না। তখন আমরা প্রথমে নিজেদের মনোরঞ্জন, চক্ষুরঞ্জন বা মনোরঞ্জন করার জন্য আমরা যেতাম। এখন বয়সের সাথে সাথে সেই তীর্থস্থানটা আমাদের আধ্যাত্মিক পর্যায়ে পড়ে গেছে। আধ্যাত্মিক আনন্দ বা আধ্যাত্মিক উপভোগ করার জন্য বা আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা ভগবানের দর্শন করতে যাই। আমরা সেই হিসাবে আমরা গেছিলাম, বর্তমানে গেছিলাম বেনারস বেড়াতে। সেই বেনারসে গিয়ে আমরা স্বয়ং ভগবান শম্ভুর দর্শন পাই। সেই দর্শনটাতে সত্যি কথা আমরা আগেও দর্শন করেছি, তার প্রকৃতির শিবের যে রূপ আমরা সবসময় সবাই জানি, ওনার মতন উনি একমাত্র মহেশ্বর, উনি সবকিছু সৃষ্টিকর্তা, তাহলে ওনার রূপ দর্শন করেছি। তারপরে ওখানকার যে নানা রকম দৃশ্য, নানা রকম ঐতিহাসিক যেসব স্থান, ধরুন 84টা পীঠ আছে, ঘাট আছে, সেগুলো দর্শন করেছি। ওখানেও তো ভগবানদেরই সব এক একটা মণিকর্ণিকা, গার্গী। হ্যাঁ ম্যাডাম বলুন। শোনো, আমি আজকে আর বলছি না। হ্যাঁ, ভালোই বলছিলেন, আমাকে ডাকছে একজন। আচ্ছা 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 না, আমাকে একজন কি এসছে, আমি আছে। হ্যাঁ আচ্ছা, কমেন্ট এসছে আপনার অনেকগুলো। শান্তনু স্যার, তৃপ্তি ম্যাডাম, নিবেদিতা ম্যাডাম, রিনা ম্যাডাম, অনেকেই কমেন্ট করেছেন। গার্গী, বাড়িতে গেস্ট এসছে, আমি আসছি, দরজা খুলে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি দেবাশিস স্যারকে ডেকে নেব। দেবাশিস স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি দেবাশিস ঘোষ, হসলার একজন সদস্য। আজকের যে বিষয়, এই তীর্থস্থান এবং প্রাকৃতিক পরিবেশ বা প্রকৃতির এর মধ্যে, এই দুটোর মধ্যে আমার মনে হয় না কোনো বিরোধ আছে বলে। কারণ আমরা যদি সহজভাবে দেখি, আমরা যেসব স্থান তীর্থস্থান বলে মেনে থাকি, সেই সব তীর্থস্থান কিন্তু প্রকৃতির দ্বারাই পরিপূর্ণ। আপনি পাহাড়ে দেখুন বা সমুদ্রে দেখুন, যে সমস্ত তীর্থস্থানগুলি আমরা আছে, এই যে আমরা সম্প্রতি বেনারস বা অযোধ্যা ঘুরে এলাম, সেখানে কিন্তু এই ধর্মীয় আবেগের পাশাপাশি কিন্তু প্রকৃতিও সমানভাবে উজাড় করে দিয়েছে, তার প্রকৃতিকে, তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। কারণ বেনারসে আমরা পাই গঙ্গা নদী এবং অযোধ্যাতে পাই সরজু নদী, সেগুলো কিন্তু প্রকৃতিরই অবদান। এই যে, এবং এই অযোধ্যাতে আমরা রামলালার মানে রামলালা দর্শনের পাশাপাশি সরজু নদীর তীরে যে আরতি দর্শন, সেটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। এবং পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দিরের যে গঙ্গাবক্ষে যে আরতি, সেটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। এবং আপনি অন্যান্য যে সমস্ত ধর্মীয় স্থানগুলিতেই যান, যেমন পুরী বা পাহাড়েই যদি বলি, পাহাড়ে আমরা যখন কেদার, বদ্রী বা আপনি বৈষ্ণোদেবী, অমরনাথ, এগুলো কিন্তু সবই আমরা তীর্থস্থান বলে মানি। এবং সেখানে আমরা যখনই যাই, ভগবানের আরাধনার জন্যই যাই, কিন্তু সেই স্থান কিন্তু সম্পূর্ণভাবে প্রকৃতি দ্বারাই আছে, প্রকৃতি সেখানে সম্পূর্ণভাবে আছে। এবং এই প্রকৃতি কিন্তু আমাদের আরো বেশি আকর্ষণ করে। মানে আমরা পাশাপাশি আমরা আমাদের যে ভগবানের দর্শন বা তীর্থ করার যে প্রয়াস, সেই প্রয়াসের পাশাপাশি কিন্তু আমরা আমাদের এই প্রকৃতির দর্শনটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। এই যে আমরা শুধুমাত্র ভগবান দর্শনের জন্য যাচ্ছি বা তীর্থ করার জন্য যাচ্ছি, তা কিন্তু নয়। যেখানেই যাচ্ছি আমরা কিন্তু সেখানে কিন্তু প্রকৃতিও আছে সমানভাবে। তাই দুটোই কিন্তু আমাদের কাছে সমান আকর্ষণীয়। এবং সেইটাই কিন্তু আমাদের টানে। আমরা যদি কোনো এমন হতে পারে, এমন কিছু স্থান আছে যেখানে হয়তো প্রকৃতি সেভাবে নেই। যেমন আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর বলুন বা মা সারদার জন্মস্থান জয়রামবাটি বলুন, সেখানে কিন্তু সেইভাবে হয়তো প্রকৃতি নেই। কিন্তু প্রকৃতি নেই বলাটাও ভুল হবে। সেখানেও আমাদের নদী ছিল,
বা অন্যান্য প্রাকৃতিক পরিবেশও এখন অব্দি আছে, তো সেটাও কিন্তু কম তীর্থক্ষেত্র নয়। তা আমার বক্তব্য হচ্ছে সেটাই, যে যেখানেই আমরা যাই না কেন সেখানে কিন্তু প্রকৃতি সমানভাবে মানে সহাবস্থান করছে এই আধ্যাত্মিক পরিবেশের সাথে। আমরা যে প্রকৃতিতে যে জায়গাতেই যাই না কেন সেখানে কিন্তু প্রকৃতি এবং এর পাশাপাশি অবস্থান করছে। তাই প্রকৃতির সাথে আধ্যাত্মবাদ বা প্রকৃতির সাথে তীর্থ দর্শনের কোনো বিরোধ আছে বলে আমার মনে হয় না। যেখানেই যাই না আমরা সবই প্রকৃতি হচ্ছে সৃষ্টি, হচ্ছে ভগবানের সৃষ্টি। আর ভগবান দর্শন বা কিছু বা সমস্ত কিছুর মধ্যেই যে ভগবান আছে সেই বোধটা আমাদের আসা উচিত। তাই শুধুমাত্র ভগবানের দর্শনের জন্যই আমরা বিভিন্ন তীর্থস্থানে ছুটে যাচ্ছি তা কিন্তু নয়। আমরা সমানভাবে পাশাপাশি প্রকৃতি দর্শনের জন্য কিন্তু আমরা দৌড়ই, এটা কিন্তু আমরা অস্বীকার করার জায়গা নেই। এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাহ, খুব ভালো বলেছেন। আপনার যে কমেন্টগুলি এসছে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। রিনা ম্যাডাম লিখেছেন, ভালো বক্তা ভালোই বলেন সব সময়, দেবাশিস স্যার। মিতা ম্যাডাম লিখেছেন, শুনতে শুনতে মনে হচ্ছে চোখের সামনে ভেসে উঠছে স্থানগুলি। পম্পা ম্যাডাম, সুমৃতা ম্যাডাম, শান্তনু স্যার অনেকেই কমেন্ট করেছেন, সবগুলো আর পড়ছি না। সকলেরই খুব ভালো লেগেছে আপনার বক্তব্য। এরপর আমি চলে যাব লক্ষ্মী ম্যাডামের কাছে। গার্গী, শেষ করার সময় না আমাকে একটা কথা বলতে দেবে, হ্যাঁ? একদম শেষ, যখন একদম শেষ হয়ে যাবে একটা কথা বলার। গার্গী, হ্যাঁ ম্যাডাম বলুন। যে আমার অনুভূতি আছে, আমি এই বিষয় এই বেনারসের এই একটা একটা অনুভূতি আমার খুব আছে, তবে সবাই বলুক আমি বলবো। ওইটা আমি মানে এখন ভাবলে আমার মনকে খুব মানে কষ্ট পাচ্ছি, বুঝলে তো? হ্যাঁ, তা আমি বলবো ঘটনাটা, হ্যাঁ কি হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, না একটু পরে? কেউ আছে কি বলার জন্য? তৃপ্তি ম্যাডাম আছেন এখন। তাহলে তৃপ্তিদি বলুক নাকি? আচ্ছা, তৃপ্তি ম্যাডাম আপনি শুরু করুন। ভিডিওটা, হ্যাঁ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি তৃপ্তি পাল, তো হসলারই একজন সদস্য, মুর্শিদাবাদ থেকে বলছি। উপস্থিত অনলাইন এবং অফলাইনের সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। হসলা এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমার ধন্যবাদ জানাই, কারণ আজকের এই যে বক্তব্যটা রেখেছেন হসলা জ্ঞানে, এরকম একটা বিষয়ে বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তো আজকের টপিকটা ছিল তীর্থস্থান ভ্রমণ বনাম প্রাকৃতিক ভ্রমণ, কিন্তু এটা তো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ সবই তো প্রকৃতি। তীর্থস্থানে আমরা ভাবি যে ভগবান থাকেন, আর প্রাকৃতিক যে দৃশ্যগুলো থাকে সব কিছু মিলিয়েই কিন্তু ওনারই সবই সৃষ্টি। তো প্রথমেই তীর্থস্থান ভ্রমণ নিয়ে একটা কথা বলবো, কিছু বলবো। মানে তীর্থস্থান এমন একটা বিশেষ স্থান, মানে যেখানে মানুষ ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তি লাভের উদ্দেশ্যে ভ্রমণ করে। এটা শুধুমাত্র একটা স্থান নয়, মানে তীর্থস্থান নয়, বরং বিশ্বাসের সঙ্গে জড়িত এক পবিত্র অভিজ্ঞতা। আর আমাদের ভারতের মতো দেশের তীর্থস্থানের গুরুত্ব অপরিসীম। যেমন হচ্ছে হিন্দুদের জন্য বারাণসী, পুরীর জগন্নাথ মন্দির, ঋষিকেশ, কেদারনাথ, বৈষ্ণোদেবী এরকম অন্যতম তীর্থস্থান বহু আছে। মুসলিমদের মক্কা মদিনা, বৌদ্ধদের জন্য বোধগয়া তীর্থস্থান হিসাবে এসব গুরুত্বপূর্ণ। খ্রিস্টানদের হচ্ছে গোয়ার গির্জা, কেরালার সেন্ট থমাস মাউন্ট, এগুলো হচ্ছে সব উল্লেখযোগ্য বিভিন্ন রকম। তো তীর্থস্থান ভ্রমণের মাধ্যমেই মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশগ্রহণ করে এবং জীবনের নানা সমস্যার সমাধান খোঁজে। এটা আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে এই তীর্থস্থানে। আর পাশাপাশি প্রাচীন স্থাপত্য, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ ঘটে। আর তবে তীর্থস্থান ভ্রমণে কিছু চ্যালেঞ্জও থাকে, যেমন হচ্ছে অতিরিক্ত ভিড় এবং পরিবেশ দূষণ। আমাদের উচিত এই বিষয়েও একটু সচেতন থাকা এবং তীর্থস্থান যাতে পরিষ্কার পবিত্র থাকে সেই পবিত্র রাখার দায়িত্বটাও নেওয়া উচিত আমার মনে হয়। আর অন্যদিকে প্রাকৃতিক ভ্রমণ হচ্ছে আমাদের প্রকৃতির সঙ্গে যুক্ত করে। সবুজ অরণ্য, পাহাড়, নদী, ঝর্ণা এসবই আমাদের মনকে শীতল করে। প্রাকৃতিক ভ্রমণ মানেই হচ্ছে শুধু বিনোদন নয়, এখানে শিক্ষারও সবকিছু আছে, শিক্ষার মাধ্যমও প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলা। এটা হচ্ছে আমাদের মানসিক চাপ দূর করে
এবং নতুন শক্তি দেয়। যেমন হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ বন, দার্জিলিংয়ের পাহাড় কিংবা দীঘার সমুদ্র সৈকত, পুরীর সমুদ্র একরকম মনে অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। আর মানে প্রাকৃতিক ভ্রমণ যেখানেই দেখেছি যে তীর্থস্থান, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া তীর্থস্থান আমার মনে হয় নেই। দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, তীর্থস্থান কি বলবো, প্রাকৃতিক ভ্রমণে যে হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেখানে হচ্ছে প্লাস্টিক বর্জন বা প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা, এগুলোও আমাদের প্রতি একটা কর্তব্য আছে। আর তীর্থস্থান ভ্রমণে হচ্ছে আধ্যাত্মিক গুরুত্ব আছে, তেমনি প্রাকৃতিক ভ্রমণেও রয়েছে মানসিক প্রশান্তি আর আনন্দ। তবে দুটো ভ্রমণের উদ্দেশ্য মনে হচ্ছে আলাদা হলেও কিন্তু এক 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 জায়গায় করে দিয়েছেন ঈশ্বর, মনকে বিশ্বাস ধর্মের সাথে যুক্ত করে। আর প্রাকৃতিক ভ্রমণ হচ্ছে আমাদের মনকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার একটা সুযোগ দেয়। শেষে বলবো, উভয় ভ্রমণই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তীর্থস্থান ভ্রমণে আমরা আধ্যাত্মিক প্রশান্তি পাই, আর প্রাকৃতিক ভ্রমণে জীবনের সঙ্গে প্রকৃতির যে একটা সেতু বন্ধন তৈরি করে। তাই আমাদের উচিত সময় আর পরিস্থিতি অনুযায়ী উভয়েরই স্বাদ নেওয়া। এইটুকুই, ধন্যবাদ। বাহ, খুব সুন্দর বলেছেন। আপনার কমেন্ট অনেক এসছে, সুন্দিতা ম্যাডাম, রিনা ম্যাডাম সবাই কমেন্ট করেছেন। ফাল্গুনি স্যার লিখেছেন যে অসাধারণ গুছিয়ে বলার ক্ষমতা শোনালেন। গার্গী, গার্গী, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আজকে আর বলতে পারছি না, গেস্ট এসছে, আমি রাখছি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুন্দিতা ম্যাডামও লিখেছেন যে খুব ভালো বার্তা, সবার দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা। রিনা ম্যাডাম, পম্পা ম্যাডাম, শ্যামলী ম্যাডাম সকলেই লিখেছেন, খুব ভালো বলেছেন আপনি। আমি এবার ইলা ম্যাডামের কাছে আরেকবার চলে যাব। ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, লক্ষ্মী ম্যাডাম আপনি বলুন। নমস্কার, আমি হোস্টেলের একজন সদস্য, আমার নাম লক্ষ্মী দে। তো প্রকৃতি আর তীর্থস্থান, মিউট হয়ে গেছে ম্যাডাম, মিউট হয়ে গেছে। আমরা কি মানে ইয়ং, মানে যখন আমাদের বয়স কম ছিল তখন মনে হতো যে সমুদ্র কি জিনিস দেখতে যাব, হ্যাঁ, আর পাহাড় কি, পাহাড়ের উপরে কি, বা পাহাড় থেকে উঁচু থেকে কি কিরকম আমাদের দৃশ্য দেখতে পাই, এরকম দেখার খুব ইচ্ছা থাকে। তো আমি মানে আমি যখন স্কুল লাইফে পড়তাম, তো আমাদের এক্সকারশনে নিয়ে গেছিল দার্জিলিং, কিন্তু আমাদের পারিবারিক কারণে আমি যেতে পারিনি। তো সেটা খুব স্বপ্ন ছিল, সেটা পূরণ করেছিল আমার মেয়ে আমার বিয়ের পর। তো দার্জিলিং, বিয়ের পরে এসে দার্জিলিং গেছি, তো সত্যি মানে অতুলনীয় মানে সৌন্দর্য, পাহাড়ের ওপর থেকে দেখা, রোপে চাপা, এগুলো খুব ভালো, চা বাগানে ঘোরা, ওই সব জিনিস খুব ভালো লেগেছে। তো এই এখন এসে এই তীর্থস্থান বলতে, এই বয়সে আমি যখন হোস্টেলে জয়েন করলাম, এসেই শুনলাম ওরা বেনারস নিয়ে যাবে। তো আমার খুব এক্সাইটেড, আমি যাব। আমার মেয়েও বললো ঠিক আছে মা তুমি যাবে। তো আমি মনে হয় প্রথম সদস্য বোধহয় হোস্টেলাতে, প্রথম টাকা, পুরো টাকা বোধহয় আমি পেড করে দিয়েছি, মানে এত আমি খুশি ছিলাম। তো যাই হোক, বাবা বিশ্বনাথ বোধহয় আমার তীর্থ সময় বোধহয় হয়নি আর কি। হ্যাঁ, পাহাড় দেখে দেখে কালিম্পং, দার্জিলিং, লাভা, লোলেগাঁও সব দেখেছি। সেইটা আলাদা সৌন্দর্য, মানে পাহাড়ের সৌন্দর্য আলাদা একটা। তো যাবো বলে সব ঠিক করলো, সব তৈরি। তো একদিন হঠাৎ মানে আমি আর আমার যে পার্টনার সাথে যাব ঠিক করেছি, তার বাড়িতে গিয়ে মানে আমরা এমনি আলোচনা করছি কি নিয়ে যাবো, সবকিছু রেডি হয়েছে। তো আমি বললাম দিদি, সবাই আমি শুনেছি ইউটিউবে সব বলে যে এরকম ঘরে নাকি সাদাশিবের পুজো ঠিক হয় না, মানে করা ভালো নয়, এরকম ইউটিউবে অনেকবার আমি দেখেছি। তো আমি ঠিক মানে যাওয়ার দিন 15 আগে কি মনে হলো, তো আমরা গল্প করতে বললাম, আমরা দিদি আমি তো বেনারস যাচ্ছি, তো ওখান থেকে আমি বিশ্বনাথ, ওখান থেকে আমি একটা কালো শিব কিনে আনবো, মানে এটা আমি একটা মনে মনে ভেবেছি। বলে দুজনেই বলছে, তখন দিদি বলছে ঠিক আছে আমিও একটা কিনবো জানো। আর আমার মেয়ে এনে দিয়েছে সাদা শিব আসাম থেকে, বুঝলে তো, সেটা আমি ঘরেই প্রতিষ্ঠা করছি, ওনাকে পুজো করি। তো আমি ঠিক করেছি যে ওনাকে এনে আমি এনাকে ঠাকুরের কাছে রাখবো, কিন্তু ওপরে রেখে দেবো।
তো জানি না বাবা বিশ্বনাথ সবটা আমি শুনে নিয়েছি। আমার হাজবেন্ড মানে কোনোদিনও উনি অসুস্থ থাকেননি, হঠাৎ কোথা থেকে কি এলো, হট করে উনি অসুস্থ হয়ে গেলেন, নার্সিংহোমে ভর্তি হলেন দুর্গাপুরে। তখন বললাম না ঠিক আছে, তখনও শান্তনুকে বলিনি যে আমি যাবো কি যাবো না। তখন আমার ছেলে বলছে মা বাবা তো ঠিক আছে, ঠিক আছে এখন তো সময় আছে, তা তুমি চলে যাবে আমরা থাকবো। ঠিক আছে। তো ওমা তারপরে দেখছি আবার হঠাৎ উনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, তখন আমি ঠিক আছে। ওমা হঠাৎ দেখছি আবার উনি অসুস্থ। তা আমি বাবাকে আমাকে টানায়নি, সত্যি কি আমাকে দর্শন দেয়নি। তাই আমি তখন লিখলাম যে আমি সত্যি খুব পাপী, যার ফলে বাবা আমাকে দর্শন দেননি। হ্যাঁ, তো রামশঙ্কর দা লিখলেন না পাপী তুমি নও, তোমার এখন দর্শনের সময় আসেনি। তো সেটাই মনে করে নিলাম। তো ঈশ্বর এমন করলো আমাকে বিষ্ণুপুর থেকে পাঠিয়ে দিল কলকাতায়। আমার হাজবেন্ড এত অসুস্থ হলেন যে আমাকে কলকাতায় যেতে হলো। তো ওনারা যে কদিন ওখানে ঘুরেছেন আমি কলকাতাতেই ছিলাম, কিন্তু দুদিনে এলে তার আগের দিন আমি বিষ্ণুপুর এসেছি। বাবা বিশ্বনাথ আমাকে বুঝিয়ে দিল যে তোমার এখন দর্শন হয়নি, তোমরা গেছো, এটা মন খারাপ তুই করিস না। হ্যাঁ, তো ঠিক আছে, কোনোদিনও যদি বাবা আমাকে আবার দর্শন দেয় আমি করব। তো এটা ভেবেছি যে না আর কোনোদিনও কোনো ঠাকুরকে মানে কাউকে সরিয়ে কাউকে করব বা এরকম কখনোই মানে মনের ভেতর কল্পনা করব না আর কি। তো সব ঠাকুরই এক, যাকে আমি ভক্তি ভরে পুজো করব সেই আমার দেবতা বা আমার ঘরের মানে কল্যাণের জন্য আর কি। তো এটা আমার খুব অনুভূতি হচ্ছে যে যেন আর এরকম ধরনের মানসিকতা নিয়ে কখনো আমি কোথাও যাওয়ার আগে এইভাবে যেন না ভাবি আর কি। তো ঠিক আছে, এটাই আমার। একদম মন খারাপ করবেন না, আমরা আবার নিশ্চয়ই যাব এবং সেখানে আপনিও যাবেন। একদম করবেন না। আচ্ছা, অরূপ স্যার লিখেছেন খুব ভালো বলেছেন, এমনটা হতেই পারে যা আপনার নিজের হাতে নেই। আপনি ধর্মপ্রাণ মানুষ বলেই সবকিছু ঠিক আছে, বাবার দর্শন আপনি নিশ্চয়ই পাবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, রিনা ম্যাডামও লিখেছেন খুব মানে আপনার কথাগুলো খুব ভালো লেগেছে সকলেরই। তো আপনিও মন খারাপ করবেন না, নিশ্চয়ই আপনার দর্শন হবে পরবর্তীকালে। সেটা দেখেন ভালো থাকেন। হ্যাঁ, এই আর কি। আসলে আমাকে এই মহাদেবকেই মানে কি বলবো সেবা করার সুযোগ দিয়ে দিল আর কি। মানে এইভাবে স্যারকে কখনো আমাকে দেখতে হয় না। মনটাকে শুদ্ধ করে এরপর যখন যাবেন একদম শুদ্ধ মন নিয়ে। সত্যি আমি কখনো কল্পনার বাইরে, মানে হঠাৎ কোথাও কিছু নেই, হঠাৎ অসুস্থ। ঠিক আছে লক্ষ্মী, মন খারাপ করো না। না দিদি আর মন খারাপ করিনি, হয় এক এক সময় যাই হোক। এটা একটা কুসংস্কার, রামু ঠিকই বলেছে, তোমার এখন সময় হয়নি, এটা কোনো কারণ নয়, মন খারাপ করো না। মিতা ম্যাডাম লিখেছেন যে তুমি জলজান্ত শিবের সেবা করো। এই জন্যই তো বুঝিয়ে দিয়েছে শিব। থ্যাংক ইউ মিতা। আচ্ছা, আশিস স্যার জয়েন করেছেন, আশিস ভট্টাচার্য স্যার, আপনি কিছু বলবেন? আপনি মিউটে আছেন, একটু স্পিকারটা অন করে নিন। আশিস ভট্টাচার্য, অডিওটা অন করুন। দেখুন একটা স্পিকারের মতো চিহ্ন আছে আপনার মোবাইলের নিচে, সেটা ক্লিক করুন। আচ্ছা, উনি অন করুক। তার মধ্যে আমি সকলেরই প্রায় বক্তব্য হয়ে গেছে। পম্পা ম্যাডাম আপনি আরেকটা কি বলেছিলেন, তো একটু বলুন সংক্ষেপে। প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং তীর্থস্থান, এটার মধ্যে যে একসঙ্গে করছি তবু তার মধ্যে কিছু তফাৎ আছে, সেই তফাৎটা আমি বলছি। তীর্থস্থান হচ্ছে কোনো পৌরাণিক কিংবা কোনো একটা কিছু থেকে আমাদের যে একটা ধারণা হয় যে এটা দৈব স্থান, কিংবা আমরা মনে মনে কোনো ধর্মের রেসপেক্টে সেগুলো নিজ নিজ ধর্মের একটা কিছু ধরে নিই, এবং সেইখানে যে জিনিসটা হয় বহু মানুষের সমাগম হয়, সেখানে এতগুলো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, পবিত্রতা সব একত্রিত হচ্ছে এক জায়গায়, এতগুলো মানুষের পায়ের ধুলো পড়ছে সেখানে, যেটা সচরাচর অন্য অন্য জায়গাগুলোতে পড়ছে না, প্রাকৃতিক স্থানের জায়গাগুলোতে। এই যে এতগুলো মানুষের পায়ের ধুলো সেখানে পড়ছে, এত মানুষের হৃদয়ের পবিত্রতা জড়ো হচ্ছে সেখানে,
ভক্তি জড়ো হচ্ছে, সেই জায়গাটাতেই যেন মনে হচ্ছে একত্রিত একটা ঈশ্বরের উপস্থিতি সেখানে রয়েছে, সেখানে ঈশ্বর রয়েছে, একত্রিত সমাগমের মধ্য দিয়েই ঈশ্বর রয়েছে, কারণ এতগুলো লোকের অন্তরে যত কিছু ভালো সেইখানে তারা নিবেদন করছে। সেই জন্যে সেইটা কিছু আলাদা। এমনি মানে আমরা যেগুলো প্রকৃতির তীর্থস্থান বলছি তার থেকে আমরা যে ধর্মের রেসপেক্টে যেই তীর্থস্থান বলছি সেটা হতে পারে মক্কা মদিনা, কিংবা সেটা হতে পারে গির্জাস্থান, কিংবা সেটা হতে পারে অন্য কোনো ধর্মের মন্দির, সেটা হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বহু মানুষের অন্তরের ভক্তি শ্রদ্ধা এক জায়গায় মিলিত, তাদের পায়ের ধুলো এক জায়গায় যাচ্ছে এবং তাদের সামগ্রিক উপস্থিতি হচ্ছে ঈশ্বরের উপস্থিতি। সেই জন্য তা আলাদাভাবে আমরা তীর্থস্থান বলছি। এইটাই বলতে চাইছি। একদমই একদমই যথার্থ বলেছেন। শিউলি ম্যাডাম লিখেছেন যে পম্পা তুমি দার্শনিক, একদমই তাই। আচ্ছা আশিস স্যার আপনি বলুন এবার, আপনি। হ্যাঁ, আমি সংক্ষেপে একটু বলছি। বলুন বলুন, আপনার পরিচয়টা একটু দেবেন। আমি আশিস ভট্টাচার্য, মানে প্রাক্তন প্রাথমিক শিক্ষক, শান্তিপুর নদিয়ায় বাস করি। আচ্ছা, তীর্থস্থান হচ্ছে মানুষ যখন যায় তখন সে ভক্তি নিবেদন করে ঈশ্বরের কাছে, যখন নিবেদন করে এবং সে মানে নিজেকে নম্র, বরঞ্চ মনের একটা স্বতঃস্ফূর্ত আনন্দ, একটা আবেগ, একটা দেখার ইচ্ছে। অর্থাৎ ওখানে যেমন কিছুটা বাধ্যবাধকতা থাকছে তীর্থস্থানে যাওয়ার সময়, এটা করব ওটা করব না, শুদ্ধ পোশাক পরে যেতে হবে, শুদ্ধ আচরণ করতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে আমিষ নিরামিষ বা বিভিন্ন রকম বিধি নিষেধ থাকছে। প্রাকৃতিক স্থান যখন আমরা দেখতে যাই, আমরা যখন কাশ্মীরের সৌন্দর্য দেখি, দীঘার সমুদ্র দেখি, মন্দারমণির সমুদ্র দেখি, তখন কি হচ্ছে মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা আনন্দ থাকছে। সেখানে কোনো বিধি নিষেধ নেই, সেখানে কোনো বাধা নেই, সেখানে একটা প্রাণের আবেগ, একটা নতুন দেখবো, অন্যের সাথে মেলামেশা করব, অন্যের সৌন্দর্যটাকে উপভোগ করব, এইরকম একটা জায়গা থাকছে। তীর্থস্থান দেখারও একটা গুরুত্ব আছে, অনেকেই তীর্থস্থান দেখতে চান, সেখানেও প্রকৃতি আছে, সেখানেও স্থাপত্য আছে, ভাস্কর্য আছে, মানুষের মিলন স্থান আছে, সেখানেও নানান রকম খাদ্য খাবার আছে। প্রাকৃতিক সৌন্দর্য যেখানে দেখব সেখানে সবসময় যে খাবার সবসময় যে পাওয়া যাবে তা কিন্তু না, অনেক দুর্গম জায়গাও রয়েছে যেগুলো দেখে মানুষের আনন্দ হয় বা আমরা আনন্দ উপভোগ করি। এখন এগুলো হচ্ছে এক একজনের পছন্দ, এক একজনের চিন্তা ভাবনা। যেমন কেউ সায়েন্স বা বিজ্ঞান পড়তে ভালোবাসে, কেউ আর্টস বা কলা বিভাগ নিয়ে পড়তে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ আবার গান বাজনা বা তবলা বা অথবা খেলাধুলো ভালোবাসে। এইরকমই বাজ বিচার, খুব যে একটা এর মধ্যে একটা পার্থক্য করা যাবে সেইভাবে তা নয়। তীর্থস্থান এবং প্রাকৃতিক স্থান দু জায়গায় যেতেই মানুষের ইচ্ছা, সদিচ্ছা, অর্থ এবং সময়ের দরকার। অনেকেই চাকরি বাকরি বা এমন কাজের মধ্যে থাকেন যারা খুব একটা বেড়ানোর সুযোগ পান না। সবাই যে অর্থ থাকলেই বেড়াতে পারেন তা না, তার ছুটির ব্যাপার থাকে, অনেক রকম সমস্যা থাকে। ইচ্ছে করলেই কিন্তু আমরা সব জায়গায় লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়তে পারি না। এটাও এক ধরনের বলা যায় ভাগ্যের ব্যাপার, ভাগ্যে নিয়ন্ত্রণ করে আমাদের, কারণ আমরা সবাই তো চাইলেই সবাই তো সুখ অর্জন করতে পারে না, কেউ পারে কেউ পারে না। কিন্তু তীর্থস্থান, সেখানে গিয়েও মানুষ আনন্দ উপভোগ করে, মানুষ আনন্দ পায়, মানুষ এনার্জি অর্জন করে বাড়ি ফেরে। আবার প্রাকৃতিক স্থান যখন যায়, সমুদ্রে, নদীতে, পাহাড়ে, তখনও সে একটা আনন্দ উপভোগ করে। দু জায়গারই গুরুত্ব অপরিসীম। আচ্ছা দিদি, আমার এই পর্যন্তই। একদমই খুব সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করেছেন ব্যাপারটা। তো অনেকেই লিখে পাঠিয়েছেন, তৃপ্তি ম্যাডাম, রিনা ম্যাডাম, বুলবুল ম্যাডাম অনেকেই লিখেছেন। শ্যামলী ম্যাডাম লিখেছেন একটু আলাদা ভাবধারায় বললেন স্যার, ভালো লাগলো। সত্যি আপনি একটু আলাদাভাবেই বললেন, তো আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। আজকে আশা করি আর কেউ নেই, সকলেরই প্রায় হয়ে গেছে। ইলা ম্যাডাম আপনি কি বলতে চাইবেন?
উনি নেই বোধহয় এখানে। তো আজকে আমরা আমাদের হসলা জ্ঞানের টপিক আমরা এখানে শেষ করছি। এরপর আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে ডিসেম্বর ইভেন্টের আলোচনা। আপনারা যারা বিষ্ণুপুরে আছেন তারা আলোচনা করুন, আর বাকিরা থাকতেও পারেন, নাও থাকতে পারেন। ডিসেম্বরে ক তারিখে হবে গো?